আজ আমার গল্পের লেখক হলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4ঠা সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি থ্রিলার পঞ্চক বই থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প নিশি মৃগয়া। আজ থাকল প্রথম পর্ব। কয়েক মুহূর্তের চোখাচোখি, একটুখানি ঝিলিক, তারপর ঠোঁটের কোণে আলতো এক টুকরো হাসি। ভিড়ে মিশে যেতেই মানুষ এতক্ষণে চমকালো। খুব চেনা মুখ যেন, কোথায় দেখেছিল? শুধু দেখা নয়, হয়তো নিবিড় মেলামেশারও সুযোগ ঘটেছিল কিছুক্ষণ। ছিপছিপে ফর্সা রং, মুখে চোখে সপ্রতিভ ভাব, শীর্ণতা সত্ত্বেও দেহখানে নিটোল, সাদা ধপধপে শাড়ি পরা এই মেয়েটি মানুষের মনের ভিতর অনেকটা সময় ধরে হাঁটছিল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মানুষ তখনও স্থির। কেউ তার চারপাশে ভিড়ের স্রোত। সকালের ট্রেনে অজস্র মানুষ নেমেছে, উঠেছে, তার গায়ে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে ওরা। মানুষের পা দুটো যেন মাটির সঙ্গে আটকে গেছে। স্মৃতির ভিতর তন্ন তন্ন ব্যাকুল খোঁজাখুঁজি চলছে। ও কে? কেউ কোথায় দেখেছিল ওকে? হ্যাঁ, চেনা তো বটেই, কারণ তাকে দেখে হেসেছে। কি যেন বলতে চেয়েছে চোখের ভাষায়, অথচ ওর কোথাও এতটুকু চিহ্ন নেই, যাতে করে ওকে বিশেষ পল্লীর মেয়ে বলে মনে হতে পারে। পোশাকে, ভাবভঙ্গিতে নিখুঁত সুশিক্ষিতা নাগরিকার আদল। এইবার মানুষ পা তুলল, ভিড় কমে গেছে কিছুটা। খুব দ্রুত এগোনোর চেষ্টা করল। ওকে ধরে ফেলতেই হবে, সোজাসুজি প্রশ্ন করতেই বা দোষ কি? হাতে ফোলিও ব্যাগটা বেশ ভারী থাকায় ইচ্ছে মতো জোরে হাঁটতে পারছিল না মানুষ। তার উপর স্টেশনের ওদিকটায় অজস্র রিক্সোর আনাগোনা। রিক্সো স্ট্যান্ড পেরিয়ে বাজার, দোকানপাট, রাস্তাও খুব সংকীর্ণ। এত সকালেও সবখানে লোকজন গিজগিজ করছে। আজ বুঝি এখানে হাটবার। পাশেই একটা বড় হাট বসে সপ্তাহে দুদিন। এই সীমান্ত এলাকায় এটাই একমাত্র বড় বাজার, দোস্তুর মতো শহর। একটা স্টেশনারির দোকানের সামনে গিয়ে মানুষ থমকে দাঁড়ালো। রহস্যময়ী কি যেন কিনছে। মানুষ কাছে যাবার মুহূর্তে সে মুখটা ফেরালো। পরক্ষণে ফের নিঃশব্দে ঠোঁটের কোণায় হেসে উঠল, সেই রকম হাসি। তারপর ব্যাগ খুলে কি নাড়াচাড়া করতে থাকলো। মানুষ অবশ্য হাসতে পারল না, চুপচাপ দাঁড়িয়ে যেন কার অপেক্ষা করছে সে। একটু পরে মেয়েটি নেমে এলো দোকান থেকে। তারপর আর তার দিকে ভ্রুক্ষেপ না করে হনহনিয়ে সোজা চলতে থাকলো। মানুষও যথারীতি অনুসরণ করলো, কিন্তু এবার তার উৎসাহ নিভে যাচ্ছিল উত্তরোত্তর। সেটার একমাত্র কারণ অপমানিত হওয়ার ভয়। যদি সত্যি সত্যি চেনা জানা না হয়, যদি তার এই গায়ে পড়া আচরণটা মেনে না নেয়। মানুষ এখানে নতুন এসেছে, মাত্র মাসখানেকের মধ্যে তত বেশি চেনাশোনা কারোর সঙ্গে হয়নি। এসব মফস্বল এলাকার যা ব্যাপার, মেয়েটির পক্ষ দিয়ে তাকেই হয়তো চূড়ান্ত অপমান করে বসবে লোকে। আসলে মানুষ ভেবেছিল হেসেছে যখন, একবার নয় দুবার, অবশ্যই ফের কাছাকাছি হলে নিজে আলাপ করবে। কিন্তু ওর নির্বিকার আচরণে সেটা ভুল প্রমাণিত হচ্ছে। সে একবার ভাবল, মুরগে, নিজের ডেরায় যাওয়া যাক। পরে ভাবল, একটু নির্জন এলাকায় যদি ইতিমধ্যে গিয়ে পড়ে, সোজা প্রশ্ন করতেই বা দোষ কি? বাজার পেরিয়ে কিছুটা ফাঁকা মাঠ, আগাছার ঝোপে ভরা। তারপর আসল শহরে শুরু। সামনের রাস্তাটা একটা হাইওয়ে। চৌমাথা পেরিয়ে ডান দিকে সেনাবাহিনীর ছাউনি, বাঁয়ে বেসামরিক সরকারি আপিস আর কোয়ার্টার। সামনে কিছু দূর গেলে বসতি এলাকা। দুপাশে উঁচু উঁচু শিরীষ, মেহগনি, দেবদারু গাছ। চৈত্রের সকালে অল্প অল্প হাওয়া দিচ্ছে। কোথাও আম গাছে থোকা থোকা হলুদ রঙের মুকুল ধরেছে।
তার সুগন্ধে পথের বাতাস ভরে রয়েছে। এখানে ভিড় নেই, তবে কিছু না কিছু রিকশা বা মানুষের আনাগোনা আছে। হঠাৎ রহস্যময়ী দাঁড়ালো। ব্যাগ খুলে কি বের করছিল সে? মানুষের সঙ্গে দূরত্ব বড় জোর 10 গজ হবে। মানুষ অবশ্য দাঁড়ায়নি, দাঁড়ানো উচিত হবে না তার। কাছে যেতেই সে দেখল মোহিনী এবার চোখে কালো সানগ্লাস পরেছে। তারপর তার দিকে চেয়ে এই তৃতীয়বার হেসেছে। ঠোঁটের কোণে সেই নিঃশব্দ অপরূপ হাসি। বিন্দুমাত্র দ্বিধা না করে মানুষ বলে উঠল, দেখুন, আপনাকে খুব চেনা মনে হচ্ছে। তাই নাকি? সাহস বাড়ছিল। ওই কণ্ঠস্বরও তার বড় চেনা। সে বলল, হ্যাঁ, ঠিক মনে করতে পারছি না, মানে কোথাও যেন কবে। তাই কি আমায় ফলো করছেন? সানগ্লাসের ওপর 2 ভ্রুর মধ্যে কুঞ্চন দেখা দিল। অপ্রস্তুত হাসল মানুষ। ছি ছি, কি যে বলেন, মানে জাস্ট একটু কৌতূহল মাত্র। আপনি কি এখানেই থাকেন? মেয়েটি এবার জোরে খিলখিল করে হাসল। আপনি কোথায় থাকেন? মানুষ গলদঘর্ম হয়ে বসল। আমি এখানে সম্প্রতি এসেছি মাত্র। কি করেন? চাকরি। পুলিশের নয় তো? পুলিশ শব্দটাই কি ছিল? মুহূর্তে মানুষ প্রচন্ড ঝাঁকুনি খেয়েছে। মাথার ভিতর বিদ্যুৎ চমকেছে যেন। হ্যাঁ, সব মনে পড়ে গেছে। মাত্র কয়েকটি মাস আগের একটি আশ্চর্য রাত্রির স্মৃতি। মানুষ ফ্যাল করে তাকিয়ে রইল ওর দিকে। অজ্ঞাত ভয়ে মানুষের সারা শরীর শিউরে উঠেছে। সেই সঙ্গে একটা অব্যক্ত ঘৃণার কটু স্বাদে মন দূষিত হয়ে গেছে। কি বলবে ভেবে পাচ্ছিল না সে। অপক্ষ মিটিমিটি হাসছিল। মানুষকে চুপ করে থাকতে দেখে বলল, কথা বলছেন না যে? আপনাকে আমি চিনেছি, বলে মানুষ ঘুরে দাঁড়ালো। তারপর হনন করে হাঁটতে থাকলো। তার বুক ঠিপ ঠিপ করছিল এবার। মনের তোলপাড় তখনও থামেনি। মাত্র একটি রাত্রির স্মৃতি, অথচ কত গুরুতর আশঙ্কায় আরো অনেক অনেক রাত্রি তার চোখে ঘুম আসেনি। প্রতি মুহূর্তে মনে হয়েছে, এই বুঝি দরজার কড়া নাড়ল পুলিশ। সত্যি সত্যি কেউ এসে কড়া নাড়লে দরজা খুলবার সাহস হয়নি তার। আগে ভিতর থেকে জেনে নিয়েছে, তারপর খুলেছে। চোখের পাতায় ঘুমের স্পর্শ পেতে পেতে হঠাৎ তার মনে হয়েছে, এতক্ষণ হয়তো বাড়ির চারপাশ ঘিরে ফেলেছে ওরা। লাফিয়ে বিছানায় উঠে বসেছে সে। আস্তে আস্তে দরজা খুলে বাইরে গেছে। সাবধানে পা টিপে টিপে চারপাশটা দেখে নিয়েছে। তারপর কিন্তু আর ঘুম আসতে চায়নি, এবং সেই অস্বস্তি ভরা প্রহরগুলো জুড়ে কখন একটু করে এক রহস্যময় যুবতীর যেন বা সন্তর্পণ চলাফেরা। যেন এক্ষুনি অন্ধকারে ফিসফিসি সে বলে উঠবে, ঘুমোলেন নাকি? ও মশাই, দেখুন, একটা মজার কথা ভাবছিলাম। সত্যি সত্যি ধরুন, যদি সত্যি সত্যি আমি আপনার বউ হতাম। পরক্ষণে চাপা হিস হিস হাসিতে ঘরটা অস্থির। যেন অন্ধকারে একরা শিউলি পড়ল ঝরঝরিয়ে মাটির বুকে। রাত্রির অন্ধকারে দেখা একটি মুখ। একবার মাত্র দেশলাই জ্বেলেছিল। জ্বালবার অধিকার পেয়েছিল মানুষ। বর্ষাকাল, বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছিল। গাছপালা কাঁপানো উতরল ঝোড়ো হাওয়া বইছিল। খোলা জানালার বৃষ্টির ছাঁট এসে মেঝে ভিজিয়ে দিচ্ছিল। তবু সেই বর্ষা রাতের স্বাদ উপভোগের আলস্যে উঠে গিয়ে জানালাটা বন্ধ করার ইচ্ছে ছিল না মানুষের। জানালার ওদিকে উঁচু পাঁচিল। খুব পুরানো জমিদার বাড়ির কাছারি ছিল ঘরগুলো। পাছে সরকার দখল করে নেয়, মালিকপক্ষ নিজের উদ্যোগেই একটা মেস বাড়ি খুলে বসেছিল ওখানে। ওখানে ছোটখাটো সরকারি চাকুরেরা অনেকেই জেলার লোক। গ্রামের দিকে বাড়ি। সাইকেলে করে যাওয়া আসার চেয়ে এটা মন্দ ব্যবস্থা নয়। শনিবার বিকেলে সবাই যে যার গ্রামে কেটে পড়ে। ফেরে একেবারে সোমবার। সেদিন ছিল শনিবার। মানুষ সেদিন বাড়ি যায়নি। সাইকেলটা মেরামত করতে দিয়েছিল। পেতে দেরি ছিল, সেজন্য নয়, আগের সপ্তাহে বাবার সঙ্গে একচোট হয়ে গেছে তার। উপলক্ষটা নেহাত সাংসারিক। মানুষ আদৌ সংসার ইত্যাদি বোঝে না। একটু খামখেয়ালি আর উদাসীন প্রকৃতির ছেলে। কিন্তু এ বিষয়ে কেউ তাকে জ্ঞান দিতে এলে সে দারুণ চটে যায়। তাই বাবার সঙ্গে এমন ছুতোনাতা মন কষাকষি প্রায়ই হচ্ছিল। মানুষ তক্ত বিরক্ত হয়ে ভাবত, এইসব সেকেলে আজেবাজে পরিবারে জন্ম নেওয়ার চেয়ে ভূত প্রেত হয়ে থাকাই ভালো ছিল।
সেদিন রাত্রে খোলা জানালার ওপাশে ফিস ফিস ডাক শুনে সে লাফিয়ে উঠে বসেছিল। বহরমপুর শহরে এদিকটা কবছর আগেও একরকম বনবাদা ছিল বললে ভুল হয় না। এদিকে ওদিকে আম কাঁঠালের বাগান, রেল লাইন, একটা ঝিল, কোথাও দু এক টুকরো ফাঁকা জমি, আগাছার ঝড়ের ফাঁকে কয়েকটা মুদ্দ ফরসের বসতি। তার ওপারে অবশ্য ভদ্রপল্লীর শুরু। এই কাছারি বাড়ির পাশ দিয়ে পাকা রাস্তা আছে, অদূরে স্টেশনে গিয়ে মিশেছে সেটা। সেখান থেকে কোনো আলো এদিকে পৌঁছায় না। সুঁড়ি আগাছা ঘেরা একটা পথ ধরে কাছারি বাড়ি আসতে হয়। তার একদিকে একটা অনাথ আশ্রম, সেখানেও আলোর অভাব। বিস্তর গাছপালা রয়েছে এবং এই ধরনের বিদঘুটে অবস্থানের ফলে কাছারি বাড়িতে কোসমিনকালে ইলেকট্রিক লাইন আসেনি, হয়তো প্রয়োজনও হয়নি। মানুষ হেরিকেন জ্বালত। টর্চটার ব্যাটারি ফুরিয়েছিল কতদিন আগে, কিনবে করেও আলসেমিতে কেনা হয়নি। কিন্তু দেশলাই জ্বালতেই ওপারে চাপা কণ্ঠস্বর ফুটেছিল, না না, আলো জ্বালবেন না, দরজা খুলুন। ততক্ষণে ব্যাপারটা টের পেয়েছিল মানুষ। এই বর্ষার দুর্যোগে এত রাত্রে তাকে ডাকবার মতো মেয়ে কেউ তো নেই। বিশেষ করে এটা একটা সুপরিচিত মেষ বাড়ি। শনিবার রাত্রে এক দারোয়ান ছাড়া আর কেউ থাকে না। দুজন ঠাকুর আর একজন ঝি আছে। তারা যে যার বাড়ি থেকে এসে কাজকর্ম করে যায়। ম্যানেজারবাবু শনি রবিবার দুটো দিন বাড়ি গিয়ে চিরিয়ে নেয়। এখানে এমন করে কোনো মেয়ে আসবে এটা ভাবা যায় না। স্বপ্ন দেখছে না তো? একটু দ্বিধা বা আশঙ্কা না হয়েছিল এমন নয়। কেউ তাকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে বসবে না তো? মানুষকে এখানে অবশ্য কজনই বা চেনে। আশেপাশে বসতি নেই, তাই কারোর সঙ্গে চাকরির বাইরে মেলামেশা করার সুযোগ কম। তার গণ্ডি ঘেরা জীবনে সেরকম কোনো ঘটনাই ঘটেনি যাতে তাকে কেউ সেভাবে অপমানিত করতে পারে। তাছাড়া সে খুব সাদা সিধেভাবে থাকে। তাকে দেখে কেউ বড়লোক বলে নিশ্চয়ই ভুল করবে না। বাইরে থেকে অস্থির চাপা কণ্ঠস্বর এসেছিল ফের। এবার যেন ব্যাকুল পায়ে মাথা কোটার মতো আবেদন, প্লিজ, শুনছেন? দরজাটা খুলুন, আমায় বাঁচান। তবু মানুষ জানালায় গিয়ে বলেছিল, কি ব্যাপার, কে আপনি? জবাব এসেছিল, পরে শুনবেন, প্লিজ খুলুন। পরক্ষণে যেন একটুখানি ছটফট করে ওঠা, ওরা এসে পড়ল, খুলুন। বর্ষা রাতের মত্তমাতাল হাওয়ায় বাইরে কোথাও তীব্র হুইসেলের শব্দ কেঁপে কেঁপে মিলিয়ে যাচ্ছিল। মুহূর্তে একটা কিছু অনুমান করে দরজা খুলে দিয়েছিল মানুষ। তারপর তার গায়ের উপর প্রায় ধাক্কা দিয়ে কি একটা ছিটকে পড়েছিল মেঝে। মানুষ দরজা বন্ধ করেই দেশলাই জ্বেলেছিল। কয়েক পলকের আলোয় যা দেখবার দেখেছিল, বৃষ্টি ভেজা একটি রজনীগন্ধা যেন। ও মুখের নিটল পরিপূর্ণ শুভ্রতায় শুধু বৃষ্টির জলের ফোঁটা ছাড়া কোনো কোনো মালিন্য নেই বিন্দুমাত্র। দেশলাই কাঠিটা ফুঁ দিয়ে নিভিয়ে ফেলেছিল মেয়েটি। মানুষকে বিস্মিত করে বেশ সকৌতুকে বলেছিল, ওদের যেতে দিন, তারপর যা দেখার যত খুশি দেখবেন। তারপর উঠে দাঁড়িয়েছিল সে। মেঝেই জল পড়ে পিছল হয়ে গেছে। ফের সে বলেছিল, স্লিপ করেছিল ডান পাটা, মচকে গেছে একেবারে। জানালা খোলা রেখে ঘুমোচ্ছিলেন কেন? হতভম্ব মানুষ কি বলবে ভেবে পাচ্ছিল না, জবাব দিল না। ফের সন্তর্পণ নড়াচড়ার শব্দ উঠল ঘরে। এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করে দিল সে। এবার ঘরের ভিতরটা প্রচণ্ড মারাত্মক যেন আত্মবিশ্বাসী অন্ধকারে ভরে গেল। ফের চাপা কণ্ঠস্বর এলো, কিছু মতলব ভাবছেন না তো? মানুষ না হেসে পারল না, বলল, না, আমি ভাবছি। কি ভাবছেন? আপনার কথা। ভাববার মতো কিছু নয়। ওরা এবারই ঢুকবে না হয়তো। আমি জানি এটা একটা মেষ বাড়ি। ওরা, কথা কেড়ে মানুষ বলেছিল, ওরা কারা? পুলিশ। পুলিশ? কেন, কি করেছেন আপনি? মানুষ উত্তেজিত হয়ে উঠেছিল সঙ্গে সঙ্গে। আমায় ওরা স্টেশন থেকে তাড়া করেছিল। নিঃসংকোচে জবাব এসেছিল পূর্ববৎ চাপ্পা কণ্ঠস্বরে। মানে ওরা ভেবেছিল আমার এই ব্যাগটায় বেআইনি কোনো জিনিস আছে। বেআইনি জিনিস? মুহূর্তে বুক কেঁপেছিল মানুষের। তাহলে এই মেয়েটি স্মাগলার নয় তো? সে আরো উত্তেজিত হয়ে উঠেছিল। কিন্তু আপনার খোঁজে যদি ওরা সত্যি সত্যি এখানে এসে পড়ে? আসবে। এবার ক্রুদ্ধ কণ্ঠে মানুষ বলেছিল, আসবে, তারপর আমার চাকরিটা যাবে,
হাত করা পরিয়ে সবার সামনে টেনে নিয়ে যাবে, জেল খাটতে হবে। বাহ, চমৎকার! আপনার মতলব তো মন্দ নয়। শান্ত কণ্ঠে কথা এলো। তা কেন? যদি সত্যি সত্যি ওরা এখানে আসে, বলবেন। হঠাৎ থেমে ফিসফিসিয়ে হাসি। মানুষ বলল, কি বলবো? বউ বলবেন। মেষ বাড়িতে কেউ বউ নিয়ে থাকে না। না মশাই, বলবেন গ্রামের থেকে বউকে সিনেমা দেখাতে এনেছিলেন, বৃষ্টির জন্য ফেরা হয়নি। আমি গ্রামে বিয়ে করতে যাব কোন দুঃখে? তবে কোথায় বিয়ে করেছেন? করিনি। বাহ, তাহলে তো ভালোই হলো। দেখুন, আমার স্মৃতিতে আপাতত ভাগ্যক্রমে সিঁদুর রয়েছে। আমার নাম, ধরুন আমার নাম সাবিত্রী। সাবিত্রী কি? সাবিত্রী কি? বলুন না। রায়। বেশ, ধরে নিন। আমার বাবার নাম ঈশ্বর অমরেন্দ্র চৌধুরী। এগুলো কিন্তু সত্যি সত্যি বলছি। কলকাতায় আপনার শ্বশুরালয়, আপনার শ্যালক শ্রী নীরেন চৌধুরী। ডিটেলসের দরকার নেই, এমার্জেন্সি বুঝলে সেসব আমিই যোগাবো। তারপর কি যেন ভাববার জন্য থেমেছিল। মানুষ বলল, আপনি কতক্ষণ থাকবেন শুনি? জবাব এলো, কি আশ্চর্য মানুষ রে বাবা! অবলা নারী বিপদে পড়ে আশ্রয় প্রার্থনা করেছে, আর পুরুষ হয়ে এ কি আচরণ! দেখুন, রসিকতার একটা সীমা আছে। আপনি প্লিজ অন্য কোথাও দেখুন। হাতড়ে হাতড়ে যেন বিছানার দিকে এগিয়ে ধূপ করে বসেছে। কি সর্বনাশ! ভিজে কাপড়, বিছানাপত্র সব ভিজে যাবে যে। মানুষ কি বলতে যাচ্ছিল, অপক্ষ থেকে ভাষণ এলো, আপনি যাই করুন, আমি আর অন্য কোথাও নড়ছি নে। রাত্রিটা এখানে কাটানো ছাড়া কোনো উপায় নেই। ঘন্টা 2 পরে ফের একটা আপ ট্রেন আছে, কিন্তু ট্রেনে যেতে আর সাহস হচ্ছে না। আমি বাসেই যাব। ভোর 4টে লালবাগের বাস ছাড়ে। আপাতত লালবাগ। তারপর? গভীর কৌতূহলে শুনছিল মানুষ। তারপর? শুনতে চান? ওদের বলে দেবেন না তো? আমি ঝামেলা পছন্দ করি নে। তাহলে খুলেই বলি, আমি লালগোলা যাচ্ছিলাম, সেখানেই যাব। তবে লালবাগ কেন? বাহ, উপদেশ দিচ্ছেন। কিন্তু স্যার, ওরা নিশ্চয়ই অনুমান করেছে আমি কোথায় যাচ্ছি। লালগোলার বাসে ওরা লক্ষ্য রাখবে। লালবাগ থেকে কিসে যেতে চান? বাসে বা ট্রেনে তো নিশ্চয়ই নয়, যাব ট্রাকে। ওখানে আমার চেনা লোক আছে। কিছুক্ষণ দুপক্ষই চুপচাপ। তারপর নীরবতা ভেঙে মানুষ বলেছিল, কে আপনি? কোথায় থাকেন? আমার থাকার কোনো ঠিক নেই। তারপর একটুখানি হাসির সঙ্গে জবাব এলো, জানতে খুব আগ্রহ হচ্ছে তাই না? আপনাকে অবশ্যই বলা যায়, কারণ আপনার মতো মানুষ দেখিনি। কেন বলেন তো? আপনি দারুণ পরমহংস। মানুষ ফের ক্রুদ্ধ হয়েছিল। অসভ্যতা করছেন? পরমাংশ না হলে ভালো হতো বুঝি? যে লাইনে ঘুরছেন, আপনারা কি জিনিস জানতে তো বাকি নেই কারুর। অস্পষ্ট হাসির শব্দ। আপনি পরমাংশ না হলে আমার অবশ্য বিপদ হতো, তবে সে বিপদ থেকে বাঁচানোর ব্যবস্থা আছে। কিন্তু তারপর আপনার ভাগ্যে যা ঘটতো তা সাংঘাতিক। মানুষ বিদ্রুপ করে বলল, পিস্তল টিস্তল থাকে বুঝি সঙ্গে? না তো, কেন? আমি চিৎকার করে উঠতাম, আপনাদের দারোয়ান ছুটে আসতো, পাশের অনাথ আশ্রম থেকে ওরাও এসে পড়তো, শেষে পুলিশ। বুঝতেই পারছেন। মানুষ ক্ষিপ্তভাবে উঠে দাঁড়ালো। চিৎকার করবার সুযোগ দিতাম, তাই বা অনুমান করছেন কেন? ইস, পুরুষত্ব বোধে লাগলো বুঝি। বসুন বসুন, থাক আর বীরত্ব দেখিয়ে কাজ নেই। ঘুম ভাঙিয়ে কষ্ট দিলাম এতক্ষণ। আসুন, আপনার বিছানায় আপনিই শোন। আমি এই কোণের বিছানাটায় যাচ্ছি। ঘুমোতে পারবো না নিশ্চয়ই। কি বিচ্ছিরি বিপদেই না পড়া গেল। গজগজ করতে করতে ফের হাতড়ে হাতড়ে ওদিকে সম্ভবত অরুণদার বিছানায় গেল। ভদ্রলোক জানলে যা হইচই বাঁধিয়ে বসবেন। এগিয়ে গিয়ে জানালাটা খুলে দিয়েছিল মানুষ। বাইরে বৃষ্টি থামবার কোনো লক্ষণ নেই। সে বেশ কিছুক্ষণ কান পেতে পুলিশের গতিবিধি অনুসন্ধান করতে চাচ্ছিল। অনেক দূরে আবার একবার মাত্র হুইসেল শোনা গেল। তারপর আর কোনো সাড়া নেই। জানালা খুললেন? বন্ধ করে দিন, একেবারে অন্ধকার না হলে অস্বস্তি লাগে আমার। জবাব না দিয়ে এবং আদেশ না মেনে মানুষ নিজের বিছানাটা হাত বুলিয়ে পরখ করল। ভিজে নয়, কিন্তু বেশ ঠান্ডা। সে শুতে পারল না, চুপচাপ বসে রইল। বড় রহস্যে ভরা এই বর্ষার রাত্রি। আপনার নামটা বলবেন? মানস রায়। কি করেন? চাকরি নিশ্চয়ই। কোন ডিপার্টমেন্টে? রোডস। ফের কিছুক্ষণ নীরবতা দুপক্ষেই। বাইরে সামান্য বৃষ্টি আর হাওয়ার আলোড়ন।
আকাশ পাতাল ভাবছিল মানুষ। ভাবতে ভাবতে কখন একটু আচ্ছন্নতা এসেছে, সে ঢুলতে ঢুলতে শুয়ে পড়েছিল বিছানায়। চুলোয় যাক ও। হঠাৎ কণ্ঠস্বর এলো, ঘুমলেন নাকি? ও মশাই, দেখুন, একটা মজার কথা ভাবছিলাম। সত্যি সত্যি ধরুন, যদি সত্যি সত্যি আপনার বউ হতাম। মনে করুন আপনার বাবা আমায় তাড়িয়ে দিয়েছেন। রাত্রিবেলা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি মনের দুঃখে। তারপর খুঁজে খুঁজে আপনার মেসে এমনি করে হাজির। মানুষ চুপ করে শুনছিল। রাগে গা জ্বালা করছিল তার। বেহাপনার একটা সীমা আছে, এরা সব পারে হয়তো। আপনি কি সমস্যায় না পড়ে যেতেন? উফ, ভাবলে হাসতে হাসতে দম আটকে যায়। বলুন, কিছু বলুন মশাই, বলুন, কিছু বলুন আপনি। ও মশাই, আরে ঘুমিয়ে পড়লেন নাকি? এদিকে একা আমি বাসর যাচ্ছি। মানুষ মাথা তুলে চাপা গর্জে বলল, চুপচাপ থাকতে কি কষ্ট হচ্ছে আপনার? না পারেন পাশের ঘরে যান, অনেক জায়গা আছে, অনেকগুলো বিছানা আছে। আমার আবার ভূতের ভয় বড় বেশি বেশি তাই এই ভুতুরে পোড়া এলাকায় বনবাদা ভেঙে রাত্রিবেলা। ক্ষিপ্ত হলে মানুষের কথা জোগায় না মুখে। সে থেমে গেল। সে তো প্রাণের দায়ী। প্রাণের দায় কাকে বলে জানেন না বুঝি? না, জানি না, আপনি চুপ করুন। চুপ করতে ইচ্ছে করছে না। জানেন, এমন অদ্ভুত অবস্থায় আমি কোনোদিন পড়িনি। ব্যাপারটা যত ভাবছি আনন্দে শিউরে উঠছি। বেশ তো, একা আনন্দ করুন, আমায় জ্বালাবেন না। বেশ, আপনার ভালো লাগছে না ভাবছেন ব্যাপারটা। কি বেরসিক লোক আপনি! বিনি পয়সায় এত অদ্ভুত আনন্দ পেলে সবাই নিজেকে ভাগ্যবান মনে করে। আপনি বুঝি আনন্দ চান না? ধুরমুর করে উঠে বসেছিল মানুষ। ওকে নিয়ে যেন ছেলে খেলা করছে। প্রচন্ড উত্তাপ আর রক্তকে অস্থির করে তুলেছিল সে মুহূর্তে। হয়তো ক্রোধে, হয়তো লোভে, স্পষ্ট বলা কঠিন তার পক্ষে। মানুষ উঠে দাঁড়িয়েছিল, পা বাড়িয়ে বাড়িয়ে দাঁতে দাঁত চেপে বলেছিল, চাই, প্রচন্ড আনন্দ চাই। আগুন নিয়ে খেলার ছলে হাত বাড়িয়ে ছুলে হাত পড়ে আগুনের কোনো ক্ষতি হয় না। মেয়েটির নড়াচড়ার শব্দ শোনা যাচ্ছিল। অন্ধকারে হাতড়াচ্ছিল মানুষ। ক্রমশ সে রাক্ষসের মতো অব্যক্ত ক্ষুধার আবেগে অস্থির হয়ে উঠেছিল। তারপর অনিবার্যভাবে কিছুক্ষণ পরস্পর যেন অন্ধকারে মারাত্মক কানামাছি খেলায় মেতে গেল। মানুষ হাঁপাচ্ছিল। এরপর আর কি ঘটতো বলা যায় না, কিন্তু সেই সময় দরজায় করাঘাত আর দারোয়ানের কণ্ঠস্বর শোনা গিয়েছিল। বাবু, বাবু, দরজা খুলুন। দরজা খুললে দারোয়ান বলেছিল, গেটে পুলিশ দাঁড়িয়ে আছে, আপনি একটু বাইরে চলুন, ওরা কথা বলতে চায় আপনার সঙ্গে। রহস্যময়ী ততক্ষণে সম্ভবত কোথাও লুকিয়ে গেছে। মানুষ হেরিকেন জ্বেলেছিল, তাকে দেখতে পায়নি। বাইরে গিয়ে সে দেখেছিল কয়েকজন পুলিশ দাঁড়িয়ে রয়েছে। ওরা তাকে মেয়েটির সম্পর্কে কোনো প্রশ্নই করেনি। শুধু মেসবাড়িটায় কে থাকে বা কে কোথায় কাজ করে এবং নাম ধাম টুকে নিয়ে চলে গিয়েছিল। মানুষ ফিরে এসে আর খুঁজে পায়নি মেয়েটিকে। তন্ন তন্ন করে খুঁজেছিল সারা বাড়িটা। স্বপ্নের মতো মিলিয়ে গেছে সে। বাকি রাত্রিটুকু আর ঘুমোতে পারেনি সে। নিজের আচরণের জন্য দুঃখ হচ্ছিল তার। সকালে অন্যমনস্কভাবে পাঁচিলের পাশে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করার সময়, তখন অবশ্য নির্মেঘ সকাল। পিছনের দিকে সবজি ক্ষেতের পাশে পাঁচিলটায় একটা বড় পুরনো খোদল রয়েছে। দেখতে পেয়েছিল খোদলটা গলিয়ে যে কেউ ওপারে যেতে পারে, ওপার থেকে আসতেও পারে। খুব পুরনো পাঁচিল। সম্ভবত দুষ্টু ছেলেরা পেয়ারা ইত্যাদি চুরি করার উদ্দেশ্যে ইট চড়িয়ে ওই সুড়ঙ্গটা তৈরি করেছে। মানুষের মনে ছিল না ওটার কথা। একরাশ শুকনো ডালপালা গুঁজে পথটা বন্ধ করা হয়েছে। সঙ্গে সঙ্গে সে ছুটে গিয়ে ওগুলো ফের যথাস্থানে গুঁজে দিয়েছিল। আর সেই সময় হঠাৎ কুড়িয়ে পেয়েছিল একটা চুলের কাঁটা, প্লাস্টিকের। কাদামাখা কালো কাঁটাটা ভালো করে ধুয়ে মানিব্যাগের মধ্যে রেখে দিয়েছিল সে। লালগোলায় আসবার পর মানুষ একটা কোয়ার্টার পেয়েছে। শহরের বাইরে গাছপালা ঘেরা নির্জন এলাকায় হাইওয়ের পাশে কয়েকটা সুন্দর ছবির মতো বাড়ি। তার একটাই সে থাকে, জি প্যাটার্ন। এক টুকরো উঠান সমেত 2 কামরা ঘর। উঠানের দুপাশে রান্নাঘর, বাথরুম আর ল্যাট্রিন। প্রমোশন পেয়েছে বলেই এই বাড়তি সুযোগটুকু। স্থানীয় একটা ছেলে রান্নাবান্না করে। ঠাকুর চাকর বলতে নেই। মানুষ কদাচিৎ দেশে গেলে সে নিজের বাড়ি গিয়ে থাকে। বাড়ি থেকে ফেরার পথে তাকে ডেকে নিয়ে আসে সে। চৌমাথায় এসে মনুকে ডাকবার কথা মনে পড়ে মানুষের। বাড়ি কিছুটা দূরেই উদ্বাস্তু কলোনিতে। কিন্তু পা বাড়াতে গিয়ে এতক্ষণে তার পিছন ফিরে মেয়েটিকে দেখার কৌতূহল হলো। সে একটু ইতস্তত করে একটা সিগারেটের দোকানের সামনে দাঁড়ালো। সিগারেট সে খায় না।
দোকানের আয়নার চুল আশ্রয় নেবার ছলে এসে ঘুরল। মানুষ দেখল মেয়েটি এখনো সেখানে দাঁড়িয়ে রয়েছে, এদিকে তাকিয়ে আছে। তারপর তাকে এগিয়ে আসতে দেখা গেল। মানুষ পা বাড়ালো। চুলোই যাক, বেশি কৌতূহল ভালো নয় তার পক্ষে। ওসব মেয়ের সঙ্গে তার যোগাযোগ কেউ টের পাওয়া বড় বিপজ্জনক ব্যাপার হবে। এড়িয়ে যাবার উদ্দেশ্যেই সে একটা রিক্সা ডাকল। রিক্সায় চাপবার মুহূর্তে পাশ থেকে কে বলে উঠেছে, এই যে স্যার, ওদিকে আপনাকে কে ডাকছেন, শুনুন। এই যে শুনছেন মানুষবাবু? ঘাট ফিরিয়ে মানুষ কাঠ হয়ে গেল। জাদুকরই প্রায় দৌড়চ্ছে। রিক্সাওয়ালা রিক্সা থেকে নেমে চাকায় কি দেখতে থাকলো। রাগ করে চলে এলেন? বাবা, কি অদ্ভুত মানুষ! একটু রসিকতাও গায়ে নেবেন না? বড্ড সিরিয়াস আপনি, যান। নিতান্ত মেয়ে। মানুষের সব ভয় অস্বস্তি নিমেষে ঘুচে গেল যেন। হেসে বলল, যাবেন নাকি সঙ্গে? যাব, কিন্তু এবারও কি মেস? না, কোয়ার্টার পেয়েছি। তাহলে আপত্তি নেই, চলুন। হাতে এখন অনেকটা সময় আছে, গল্প করা যাবে। কিছুক্ষণের মধ্যেই কোয়ার্টারের কাছে পৌঁছে গেল রিক্সা। সারা পথ দুজনে কিন্তু কোনো কথা বলেনি আর। কি বলবে বলবে করেই একবার মুখ তুলেছিল মানুষ। দেখেছিল ওপক্ষ মুখ নামিয়ে যেন নিজের পায়ের আঙুলগুলো দেখছে। মুখটাও হঠাৎ কেমন থমথমে দেখাচ্ছে। হয়তো কি ভাবনায় ডুবে গেছে সে। মানুষ তার নীরবতা ভাঙতে গিয়ে দেখেছিল নিজের মধ্যেটাও কখন ঠান্ডা হয়ে পড়েছে। গভীর একটা নীরবতা তাকে ক্লান্তির বিপুল চাপে ঘিরে ধরেছে। রিক্সা থামিয়ে আগে মানুষই নামল। একটু হেসে বলল, সে রাতের নাটকটার জের আজও চলতে পারে এখানে। পাশের কোয়ার্টারের ওরা আপনাকে আমার সঙ্গে দেখে কি ভেবে বসবেন বুঝতে পারছেন নিশ্চয়ই। কি বলবো বলুন তো? একটু চমকে উঠেছিল যেন। পরক্ষণে সামলে নিয়ে বলল, কি বলবেন তার আমি কি জানি। যা বলা উচিত মনে করবেন তাই বলবেন। রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দিয়ে সে চলে গেল। তারপর মানুষ বলল, বোন বলা যায়, কি বলেন? আপনার খুশি। মেয়েরা আবার সব খুঁটিয়ে জানতে চায় কিনা। পা বাড়াতে গিয়ে থামল। মানুষের দিকে মুখটা তুলে রাখলো কম মুহূর্ত। বুড়ো দুটো কুচকে রয়েছে। কালো চশমার ডিমালো কাঁচ দুটো যেন গভীর রহস্যের পর্দার মতো সামনে স্থির। ঘূর্ণি হাওয়ার মতো আচমকা ফের একটা ত্রাসের শিহরণে মানুষ অস্থির হয়ে উঠল সঙ্গে সঙ্গে। যেন নিজের ভাগ্য নিয়ে জুয়া খেলার ছকের সামনে সে বসে পড়েছে এমনি করে। কি দরকার ছিল গায়ে পড়ে এ বিপদকে ঘরে ডেকে আনার? কি বুঝি বলতে চাইছিল সে সুযোগ না দিয়ে মানুষ গেট খুলে বলল, সে দেখা যাবে, আসুন। পিছন থেকে জবাব এলো, কেউ জানতে চাইলে বলবেন মাস্তুতো বোন, হেনা বলে ডাকবেন। বাকিটা তো আমি আছি। বারান্দায় ব্যাগটা রেখে দরজা খুলল মানুষ। ঘরে ঢুকলো। জানলাগুলো খুলে দিল একে একে। তারপর বলল, দাঁড়িয়ে কেন, বসুন। জানালার পাশে চেয়ারটাতে বসলো হেনা। চশমাটা খুলতে গিয়ে খুলল না। বলল, আপনার কোয়ার্টারটা বেশ সুন্দর। এবার বিয়ে করতে ইচ্ছে হচ্ছে না? মানুষ হাসল। হচ্ছে, তবে ভরসা বড় কম। হেনাও হাসল। ভরসা নয়, সাহস বলুন। হবে। কিছু খাবেন? হেনা তার ব্যাগটা হাতে ঝুলিয়ে রেখেছিল। পায়ের কাছে সেটা নামিয়ে রেখে বলল, কি খাওয়াবেন? দোকান তো অনেক দূরে। মানুষ বলল, বুঝতেই পারছেন, বাড়ি থেকে ফিরছি, সঙ্গে অল্প স্বল্প কিছু থাকার কথা। মুড়ি খাবেন? থাক। হাত তুলে হেনা বাধা দিল, কিছু ইচ্ছে করছে না। দুপুর রাতে শিয়ালদায় চেপেছি, বাকি সময়টুকু আর ঘুমোতে পারিনি। জেনানা কামরায় কজন ঠাকুমা ছিলেন, গল্পে গল্পে রানাঘাট অবধি কাটালাম। তারপর কামরা একেবারে ফাঁকা। কি বিচ্ছিরি না লাগছিল। মানুষ খাটে বসেছে, ওকে খুঁটিয়ে লক্ষ্য করছিল সে। এবার বাধা দিয়ে বলল, আচ্ছা, আপনার এই সাহস দেখে খুব অবাক লাগে আমার। জানতে ইচ্ছে করে সব। আর এমন নিঃসংকোচে পুরুষ মানুষদের সঙ্গে মিশতে পারেন। সত্যি, আপনার মতো মেয়ে আমি জীবনে দেখিনি। হেনার ঠোঁট টিপে হেসে বলল, তেমনি কিছু না, তবে একটুখানি গায়ে পড়া ভাব আমার যে আছে তা অস্বীকার করব না। এটা সাহস বলেই বা ধরে নিচ্ছেন কেন? ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখলে মানুষ তো আশ্রয়ের দিকে ছুটে। বাস পড়ার ভয় থাকা সত্ত্বেও গাছের নিচে দাঁড়াতে হয়।
এতে অবাক হবার কিছু নেই। বেশ, নেই, মানুষ বলল। তাহলে আজও ঝড় বৃষ্টির ভয়ে আমার সঙ্গে চলে এলেন না তো? না। সানগ্লাসটা এবার খুলে ফেললো হেনা। বলল, আমার হাতে বেশ কিছুক্ষণ সময় রয়েছে। দুপুরের ট্রেনে দাদা পৌঁছচ্ছেন, তার জন্য অপেক্ষা করতে হতো কোথাও। এই একরকম ভালোই হলো। আপনার সম্পর্কেও আমার কত কি জানতে ইচ্ছে হচ্ছে বই কি। খুব কাছে থেকে মানুষ ওকে দেখছিল। দেখতে দেখতে অভাবিত একটা ক্রোধে এবং ঘৃণায় তার মনটা বিস্বাদ হয়ে পড়ছিল। স্বীকার করতে হয়, হেনা নামে রহস্যময়ী। সমাজের চোখে অপরাধিনী এই মেয়েটি সুন্দরী। শুধু সুন্দরী বলা ঠিক নয়, জীবনে সুখী হবার মতো যে সম্পদ যৌবন মেয়েদের দিতে পারে তা ওই মেয়েটিকেও অকৃপণ হাতে সে দিয়েছে। অথচ একই বিচিত্র পথ সে বেছে নিয়েছে। ওই জীবন যৌবন দিয়ে সে কত সুন্দর সংসার সাজাতে পারে, কত ভালোবাসায় ভরে দিতে পারে প্রিয়তম আত্মীয় পরিজনকে। ক্ষুব্ধভাবে মানুষ বলে উঠল, সত্যি বড় অবাক লাগে আপনার আচরণ। কেন এ পথে নেমেছেন বলুন তো? কি পেতে চান এমনি করে? শরীর এলি দিয়ে হেনা বলল, আপনার কথা শুনে রাগ হওয়া উচিত ছিল, হচ্ছে না। কে জানি কেন আপনার উপর রাগ বা ভয় কিছুই আসে না আমার। সেটাতে আপনি কি দুষ্টুমি না করতে চাইছিলেন? মানুষ মুখ ফিরিয়ে বলল, ও কথা থাক। আমাকে আপনি চিনতে পেরেছেন? কেমন করে চিনলেন? সে রাতে তো আলো ছিল না ঘরে। হেনা বলল, দেশলাই জ্বেলেছিলেন, মনে নেই? অতটুকুতেই চেনা যায়? যায় না যদি আপনি কেন ফলো করেছিলেন আমায়? সেটার কারণ, প্রথমে আপনি আমার দিকে তাকিয়ে হেসেছিলেন। কখনো আয়না দেখেন না বুঝি? আয়না কেন? আপনার নাকের ডান পাশের জরুলটা বেশ বড়, অস্বাভাবিক। মানুষ না হেসে পারল না। তাই বলুন, আমি স্রেফ অন্য লোক হতে পারি তো? পারি না? না। হেনা দুলতে দুলতে বলল, না, আমার স্মরণশক্তি নাকি খুব মারাত্মক। অবশ্যই দাদাই বলেন সেটা। আপনার দাদা? মানে কি যেন নাম বলছিলেন? হ্যাঁ, নীরেন চৌধুরী। চোখ বুজে মাথা নাড়ল হেনা। আসল নাম বটে তো? নিশ্চয়ই। আপনারটা? হেনা আমার ডাকনাম। আসল নাম জানাতে আপত্তি আছে? হেনা নড়ে উঠল, কটাক্ষয়নে বলল, জেরা করছেন? জেরা শুনে শুনে কান ঝালাপালা হয়ে আছে। এবার অন্য কথা হোক। অন্য কথা বলে মানুষ মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল কিছুক্ষণ। সকালের নরম রোদ ততক্ষণে বেশ কিছুটা রুক্ষ হয়ে পড়েছে। হতশ্রী সবজি ক্ষেতের বেড়ায় কয়েকটা জামা কাপড় শুকোতে দিয়েছে পাশের কোয়ার্টারে। মানুষ একটু চমকালো। শিশু ইউক্যালিপটাসের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে ওভারসিয়ার দারেশ বাবুর মেয়ে দুর্বা। এক হাতে একগোছা ভিজে কাপড় চোপড়। স্থির দৃষ্টে সে চেয়ে আছে মানুষের কোয়ার্টারের দিকে। হ্যাঁ, হেনাকেই দেখছে সে। জানালার পাশে হেনা বসে আছে শরীর এলিয়ে, বেশ নিশ্চিন্ত আর আয়েসি ভাব। চিবুকটা গলার খাঁজে, বুকের উপর দিকটা ছুঁয়েছে। আঙুল জড়ানো সরু চেনের হার, তার ছোট্ট লকেটটা নড়ছে অল্প অল্প। কিন্তু ওদিকে দুর্বা। কেন কে জানে দারিশবাবুর প্রতি মানুষের কেমন একটা উৎকট উৎকণ্ঠা রয়েছে। এখানে আসবার পর থেকেই ওই বকের মতো লম্বাটে কুজোগরণের লোকটিকে সে আদৌ সইতে পারে না। সবচেয়ে খারাপ লাগে ওর সপ্তাহে নাক গলানোর বদ অভ্যাসটা। তবে দুর্বা বাপের মতো নয়, বেশ শান্ত প্রকৃতির মেয়ে। গায়ের রং যাকে বলে শ্যাম চিকন। স্বাস্থ্য যদি শ্রীর অপর নাম হয় তাহলে শ্রীময়ী বলতেও দোষ নেই। মুখের গড়ন ঈষৎ চ্যাপ্টা হলেও টানা টানা বড় চোখ আর পুরো ভুরু ওর চেহারায় এনে দিয়েছে কি যেন গভীরতা। দুর্বা বহরমপুর কলেজের ছাত্রী, ডেলি প্যাসেঞ্জারি করে কলেজে যায়। আজ বুঝি যায়নি কোনো কারণে। না, দুর্বার কথাটা ভুলে গিয়েছিল মানুষ। ভুলে গিয়েছিল খুব কাছেই পাশের দারেশবাবুর কোয়ার্টার। হয়, মাত্র 20 মিনিট আগে হঠাৎ কি যেন হয়েছিল মানুষের। মূর্ছা রোগ, না কবরেজি মতে বায়ু ইত্যাদির কোনো দোষ। কিন্তু দুর্বাজে অবাক চোখে এই সাহসিকা চতুরিকাকেই দেখছে, তাতে কোনো সন্দেহ নেই। একটু পরে হতাশ হয়ে হাল ছেড়ে দিল মানুষ। দেখুক, এখনই আর শটান এসে হাজির হচ্ছে না তো বাপের মতো। পরে জিজ্ঞেস করলে যা হোক একটা জবাব দিলেই চলবে। মানুষকে চুপচাপ দেখে যদি বা নয়,
দুর্বাকে দেখতে পেয়েই হেনা একটু সোজা হলো, একটু চঞ্চল বা। চাপা গলায় বলল, মেয়েটি বুঝি ওই কোয়ার্টারে থাকে? মানুষ মাথা নাড়ল শুধু। পরিচয় আছে? একটু আধটু। চাকরি করে নাকি? হুম। মানুষ অন্যমনস্ক ছিল। বলেই থতমত খেয়ে জবাব দিল, না মানে ছাত্রী, আমাদের ওভারসিয়ার বাবুর মেয়ে। হেনা স্মিত কটাক্ষ হারল, বলল, মেয়েটি বেশ। বেশ মানে? বেশ মানে বেশ, অত বুঝিনি বাবা। মানুষ স্থির দৃষ্টে হেনার মুখের দিকে তাকিয়ে যেন কথাটার অর্থ খুঁজতে চাইল কয়েক মুহূর্ত। তারপর বলল, ইচ্ছে করলে কিছুক্ষণ বিশ্রাম করতে পারেন। আমি একবার বেরোবো, আমার ঘরের মানুষটিকে খবর দিতে হবে। সে আবার কে? শ্রীমান মনু। ঠাকুর বুঝি? ওই রকমই, বলে মানুষ উঠে দাঁড়ালো। ফের বলল, তাহলে যতক্ষণ খুশি জিরিয়ে নিন, আমি বেরোই। হেনা দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ালো, একটু ইতস্তত করলো যেন। তারপর বলল, আপনার ঘরে আমি একা থাকবো? মানুষের ইচ্ছে করছিল জবাব দেয়, আপনার পক্ষে অন্যের ঘরে ঘরণী সেজে থাকা কি খুব কঠিন কাজ? পারল না বলতে, হেসে বলল, আপনি তো নিজেই নিজের দেহরক্ষী। হেনা ভ্রুকুটি করে যেন কপট ক্রোধে বলে উঠল, কি বললেন? জিভ কেটে মানুষ বলল, হ্যাঁ, আপনি তো জানেন আমার কিছু অসভ্যতা করার অভ্যাস আছে, তবে আমিও নিজে আমার নিজের দেহরক্ষী বলে সব সামলে নিতে পারি। ওটা সরল অর্থেই ধরবেন। আমি শিগগির ফিরছি। চৌকাঠে পা বাড়াতে গিয়ে ফের ঘুরে বলল, ইচ্ছে হলে হাত মুখ ধুয়ে নিতেও পারেন, ওই যে টিউবওয়েল রয়েছে, বাথরুমের চাবি রইল, বালতি, তোয়ালে, সাবান সব পাবেন। আমার দেরি হবে না। হেনা কোনো জবাব দিল না। মানুষ বারান্দায় গিয়ে পাশের ঘরের দরজায় তালা খুলল। তারপর সাইকেলটা বের করে এ ঘরের দরজার সামনে এসে চাবির গোছাটা ছুড়ে দিল টেবিল লক্ষ্য করে। সেও কোনো কথা বলল না। গেট পেরিয়ে গিয়ে সাইকেলে চাপল মানুষ। একটু জোরেই প্যাডেল ঠেলতে থাকলো সে। সামনে বাতাস। হঠাৎ নিজের মনে খিক খিক করে হেসে ফেলল সে। গুনগুন করে গান গাইতে গাইতে মানুষ রিফিউজি কলোনির দিকে এগোলো। কলোনির পিছনে বিস্তৃত একটা আমবাগান, তার ওধারে পদ্মা। গাছের ফাঁক দিয়ে তার ধু ধু বিশালতা টের পাওয়া যায়। আদিগন্ত বালির চড়ায় উজ্জ্বল চৈত্রের রোদ পড়ে ভীষণ সাদা দেখাচ্ছিল। চরের ওপারে বিশ্রামরত বুনো হাঁসগুলোকে এত দূর থেকে মনে হয় যেন কি একটা বিরাট ছেঁড়াখোড়া কম্বল শুকোতে দিয়েছে। সেকশনাল অফিসার হবার পর এখানে বদলি হয়ে মানুষের ইচ্ছে করছে একটা বন্দুকের লাইসেন্স নেয়। আলসেমিতে হয়ে ওঠে না সেটা। পদ্মা নদীর ওপারে পাকিস্তান, সুতরাং ওটা বর্ডার এলাকা। বন্দুক দিয়ে চরে পাখি মারার অনেক কড়াকড়ি অবশ্য আছে, তবে বর্ডার পুলিশের সঙ্গে ভাব জমিয়ে নিলে সে সুযোগ যে না মেলে এমন নয়। ওদের অফিসার ভদ্রলোক বাঙালি, ভবেশ রক্ষিত নাম। মানুষের সঙ্গে ইতিমধ্যে পরিচয় হয়ে গেছে। বেশ আলাপি ভদ্রলোক, মুখে চোখে অমায়িকতার স্পষ্ট ছাপ। তত্রাচ কি যেন রহস্য ওর লালচে চোখ দুটোই ঝিলিক দিয়ে ওঠে। গা শিরশির করছে মানুষের। আলাপ হওয়ার পর একদিন কথায় কথায় হুট করে স্মাগলিং প্রসঙ্গ তুলেছিল মানুষ। পরক্ষণে চমকে উঠেছিল সে। বহরমপুরে সেই দুর্যোগময়ী রাতটার কথা মনে পড়েছিল, যেন সেই থেকেই একটা প্রবল কৌতূহল ভিতরে ভিতরে তাকে ছন্নছাড়া করে তুলেছে। সুযোগ পেয়ে এ হয়তো তারই বহিঃপ্রকাশ। শুনতে শুনতে বিস্ময়ে ভয়ে কাঠ হয়ে যাচ্ছিল সে। এই সর্বনাশী পথে হেঁটে কি পায় এরা কে জানে। টাকা পয়সা তো অন্য অনেক নির্বিঘ্ন উপায়ে রোজগার করা যায়। একটু সতর্ক হয়েছিল অবশ্য, পাছে কখন দুম করে সে রাত্রে রহস্যময়ের কথা না বলে বসে। যেই হন একজন পুলিশ অফিসার তো। মনুর বাড়ির সামনে এসে সাইকেল থেকে নামলো সে। ভিতরে মনুর মায়ের চেঁচানি শোনা যাচ্ছে, মরবি মরবি কইয়ে দিলাম, কোমরে দড়ি পড়বে। একটুখানি চিন্তা ভাবনা হয় না মানুষের? গলায় কলস বাঁধা মর, পদ্মায় ঝাঁপ দে। হ আবার চোপান দেখো না, হাসতাছে আর হাসতাছে। বেল বাজালো মানুষ। অপক্ষে কোনো কর্ণপাত নেই, একটানা বকুনি চলছে। ব্যাপার কি? পাটকাঠির বেড়ার গায়ে সাইকেলটা ঠেস দিয়ে রেখে মানুষ দরজায় উঁকি দিল। মনুকে দেখতে পেল না। উঠানে অজস্র গাছপালা, তার ফাঁকে ছোট্ট বারান্দায় পা ঝুলিয়ে বসে আছে মনুর দাদা মাখন।
লঙ্কার ঝাড়ের ফাঁকে ওর মায়ের পা দুটো লক্ষ্য করা যায়। পা দুটো মার্চের মতো উঠছে নামছে কথার তালে তালে। কবিরাজ মশাইয়ের পোলা কিনা রিক্সা চালাইয়া পড়াশোনা করে। ললিত হাওলাদারের পোলাটা, সেও বাবার সঙ্গে 2 বেলা খাটতাছে। হরেন কইতাছিল এই বছর ফাইনাল পাস দিব। আর তুই ভাইবা দেখছিস কিছু? আমার মনুটারে কুমন্ত্রণ দিয়া স্কুল যাইতে দিলি না। মতলবটা কি তা কইবি তোর? নিজেও ডুবলি আর তারেও ডুবাইলি। মানুষ একটু কেসে ডাকল, মনু, মনু আছো? তারপর সরে এলো। দরজার ওদিকে দ্রুত পা চালিয়ে আসার শব্দ। পরক্ষণে স্বয়ং মনুর মায়ের আবির্ভাব। ঘোমটা টেনে সসনভাবে বলল, মনু, মনু যায় নাই আপনার ওখানে? মানুষ বলল, না তো, আমি ছিলাম না, দেশে গিয়েছিলাম, এইমাত্র ফিরছি। মনুর মাকে বিব্রত দেখালো। সে ডাকলো, মাখন, মাখন রে, মনু সাহেব আইছে, এদিকে আয় তো। মাখন এসে নমস্কার করে দাঁড়ালো। বয়স খুব বেশি হলে 20 থেকে 22। শক্ত সামর্থ্য, সব প্রতিভ চেহারা। এই বয়সেই অনেক পোদ খেয়েছে বোঝা যায়। চোখের নিচে ছোপ, কড়া চুয়াল, মুখের চামড়া রোদে পোড়া। মাখন বলল, মনে তো সকালে কইতাছিল আপনি আসবেন আইজ। স্টেশনের ওদিকে নেই তো? আমি দেখছি, আপনি আজ্ঞান। মানুষ সাইকেল ঘোরাচ্ছিল। মাখন বেরিয়ে গেল ওদিকে। মনুর মা চাপা গলায় ডাকল, বাবা, একটা কথা কইতাছিলাম। বলুন, বলে মানুষ দাঁড়ালো। কি জানি মাখনটা কি বাধাইয়া ফেলে, বড় ডর লাগতেছে বাবা, একটু কইবে না রে। মানুষ ভ্রু কুচকে বলল, কি ব্যাপার? একটু ঝুঁকে মনুর মা ফিসফিস করে বলল, আপনি আমার ছেলের মতো বাবা, বড় অফিসার। আপনাকে না কইয়া পারতাছি না, পোড়াটা বড় মন্দ পথে হাঁটতাছে। পদ্মা পারে মাইন্সেরা লইয়া যায় নাকি, বর্ডার পার কইরা পাকিস্তানের যায়। কি জানি কি বিপদে পড়ে, বাবা কইবেন অরে। মানুষ হাসল, তাই বলুন, সে বলবো ক্ষণ, আপনি ভাববেন না। মনুর মা আরো কিছু বলতো সম্ভবত, সে সুযোগ না দিয়ে মানুষ সাইকেলে দ্রুত চেপে বেরিয়ে গেল। হাইওয়েতে পৌঁছে সে দেখল ওদিক থেকে দূর্বা এগিয়ে আসছে, হাতে একটা ব্যাগ আর ছোট্ট বনস্পতি মার্কা টিন। বাজার চলেছে। দারেশবাবু ঘরে থাকার কথা নয়। মানুষের মনে পড়ল 3 মাইলের মাথায় একটা কালভার্ট মেরামত হচ্ছে, সেইখানেই গেছেন সম্ভবত। কিন্তু হঠাৎ এভাবে দুর্বার মুখোমুখি পড়তে চায় না সে। তাই বাঁপাশে স্টেশনগামী ছোট্ট পথে কেটে পড়বে ভাবছিল। তার আগেই দুর্বা হাত তুলে ডেকেছে। রাস্তার ওপরই পা ঝুলিয়ে মাটি ছোঁয়া অবস্থায় সাইকেলের সিটে বসে রইল মানুষ। দুর্বা কাছে এসে বলল, কি আশ্চর্য মানুষ আপনি বলুন তো। জান, কোনো মানে হয় না। মানুষ অবাক হয়ে বলল, কি ব্যাপার? ব্যাপার? চোখে ঝিলিক খেনে মাথা দুলিয়ে দুর্বা হাসল। ইস, কি সাংঘাতিক লোক রে বাবা, তলে তলে জল খাচ্ছেন, জানতেও দিলেন না কাকেও। মানুষ গম্ভীর মুখে বলল, কিছু বুঝতে পারছি না। দুর্বা বলল, যা বলবার ঠিকই বুঝেছেন, কিন্তু আক্কেল কি বলুন তো স্যার? ওই মতলবে যে দেশে যাচ্ছেন বললে কোন মহাভারত অশুদ্ধ হতো শুনি? আমরা সব সেজিয়ে গুজিয়ে শাঁখ বাজিয়ে ঘরে তুলতাম না। বড্ড কৃপণ মানুষ আপনি। জানেন, বৌদির সঙ্গে ভারী ভাব হয়ে গেছে আমার। এক দৌড়ে মাকে খবর দিলাম। মা গিয়ে আলাপ করলেন। মা এমন দজ্জাল উন্নাসিক মেয়ে, বৌদির একটি প্রণামেই গলে জল। আশীর্বাদের ঘটা শুনলে তাক লেগে যায়। সত্যি মশাই, একদিন অন্তত আমি তো বাঁচলাম। একা একা এই বনবাদারে হাঁপিয়ে উঠছিলাম কিন্তু। মানুষ হাঁ করে তাকিয়েছিল ওর দিকে, কান ভোবো করছিল। দুর্বার মতো শান্ত চুপচাপ থাকা কম কথার মেয়ে হঠাৎ আজ চাপল্যে ফেটে পড়েছে। বিশ্বাসই হয় না। সবটা একটা স্বপ্ন, দুঃ কিংবা সুখ, তার বিচার করা কঠিন আপাতত। সে শুধু বলল, আচ্ছা চলি। খুব জোরে খানিকটা পথ গিয়ে হঠাৎ থামল মানুষ। নিজের উপর নিজে ক্ষিপ্ত, প্রচণ্ডভাবে ক্ষিপ্ত সে। ছি, কেন এ দুর্বুদ্ধি হলো তার? বেশ তো পাশ কাটিয়ে চলে গিয়েছিল আপদ, সাত করে ডেকে আনলো নিজের ঘরে। এখন বাকিটা সামলানো এক সমস্যা।
এক মিথ্যা ঢাকতে হাজারটা মিথ্যা বলেও এবার রেহাই হবে না যে। একটা প্রকাণ্ড শিরিষ গাছের নিচে দাঁড়িয়ে মানুষ ভেবে ব্যাকুল হচ্ছিল, কি করবে ভেবে পাচ্ছিল না। হ্যাঁ, সোনা একটা অভিশপ্ত বস্তু মশাই। হিরে, মতি বা আরও নানা রকম যেসব জিনিস রয়েছে, সোনার চেয়ে তার দাম বেশি বটে, কিন্তু সোনার ওপর মানুষের লোভটা সবচেয়ে বেশি, যেন নারীর টান থেকে জন্মানো। ওগুলোর চেয়ে সোনা তো ঢের সুলভ, তবু লোভের এই ট্র্যাডিশন সমানে চলেছে। কত পুরানো সভ্যতা যে বিদেশিদের সোনার লোভে ধ্বংস হয়ে গেছে এই ইয়ত্তা নেই। দক্ষিণ আমেরিকার ইনকা, অ্যাজটেক, তারপর কিনা মায়া সভ্যতা। এই বলে ভবেশ রক্ষিত ফিক করে হাসলো একটুখানি, ভুরু নাচিয়ে ফের বলে উঠল, কেন আমাদের দেশের সীতা ঠাকুরানিও শেষ অবধি সোনার হরিণ দেখে মাথা ঠিক রাখতে পারলেন না? আরে বাবা, হরিণ যে সোনার হয় না কে বোঝাবে সে কথা? আসলে ব্যাপারটা কি হয়েছিল জানেন? রাবণ রাজা স্ত্রীলোকের মনের কথা ভালোই বুঝতেন। ভেবেছিলেন সোনার লোভ দেখালেই সীতা সুন্দরী সুরসুর করে এসে করতলগত হবে। খামাখা জনক রাজার ঘরে 82 মণি ধনুক টানাটানি করতে গিয়ে কি নির্বুদ্ধিতার পরিচয়ই না দেওয়া গেছে। তা দেখুন, রাবণ যা ভেবেছিলেন তাতেই কাজ হলো, কিন্তু সীতা মাতলেন। কি ঘটতো বলা যায় না, ওই দেওরটি থেকেই সব ভণ্ডুল করে দিলে না? মানুষ চেষ্টা করে হেসে বলল, সে তো ঠিকই। ভবেশ গোপে তা দিয়ে কপট গর্বের ভঙ্গিতে বলল, সেই থেকে লক্ষণের দরকার কতটা। রাষ্ট্র বুঝেছিল, কাস্টমস বলুন, আবগারি বলুন, লক্ষণের ভূমিকায় অবতীর্ণ সবাই, কিন্তু তবু সোনার হরিণটা ঠেকানো গেল না। দিব্যি নেচে কুঁদে বেড়াচ্ছে, এই ধরেছি, এই ছুঁয়েছি করে কম ভোগান্তি ভুগতে হয় না। শুনলে রীতিমতো রোমাঞ্চকর উপন্যাস মনে হবে আপনার, অথচ এত ভয়ঙ্কর অমানসিক সব বাস্তব ঘটনা গায়ে কাঁটা দেয়। মানুষ বলল, এ সোনা আসে কোত্থেকে? ভবেশ জবাব দিল, বেশিরভাগে মধ্যপ্রাচ্য থেকে। এক বোম্বেতেই প্রতি বছর লক্ষ লক্ষ ডলার দামের পাচার করা সোনা ধরা পড়ে। কবছর আগের হিসেবে ফি বছর গড়ে 15 লক্ষ আউন্স, তার মানে 8,25,00,000 দামের সোনা কাস্টমসের হাতে ধরা পড়েছে। মজার কথা, মধ্যপ্রাচ্যের সোনার আইনে কোনো কড়াকড়ি নেই মোটেও। যে কেউ সোনা কিনতে পারে যতটা খুশি, দামও বাইরের তুলনায় প্রচণ্ড সস্তা। ভারতবর্ষে এসব সোনা চোরাচালান করে যারা, তাদের বেশিরভাগই নাবিক, পর্যটক, কখনো তীর্থযাত্রীরা। চীনা নাবিকরা তো পাকস্থলীতে সোনা বয়ে নিয়ে আসে। অনেকের শরীর উলঙ্গ করে স্পষ্ট দেখা যায় চাবুক মারা দাগের মতো সব টানা কালচে ছোপ। ব্যাপারটা কি বুঝলেন? সোনার পাতের দাগ, ওই দেখে জানা যায় লোকটা স্মাগলার কিনা। একে গরিব দেশ, অর্থনীতি এমনিতেই বিপর্যস্ত, তারপর ওই বেআইনি সোনা আমদানি চাপ। পারস্য সাগরের দিকে পশ্চিম পাকিস্তানের সঙ্গে 1,000 মাইলের মতো বর্ডার রয়েছে ইরানের। ভারতীয় বন্দরে বা এরোড্রামে কড়াকড়ি শুরু হলে স্মাগলাররা ওই বর্ডারটা ব্যবহার করে। তারপর পাকিস্তান থেকে ভারতে পাচার করা অপেক্ষাকৃত সহজ তো বটেই। মানুষ চমকে উঠে বলল, পাকিস্তান থেকে আসে? হ্যাঁ, তবে আমি মশাই ও নিয়ে মাথা ঘামাইনি। ওসব ভাববার জন্য সরকার মাইনে দিয়ে লোক রেখেছেন। আমার সমস্যা অন্যরকম। মানুষ অন্যমনস্কভাবে বলল, কি সমস্যা? ভবেশ মুখ তুলে কিছুক্ষণ পদ্মার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, বদলির সমস্যা। খুব হয়েছে মশাই, আর এখানে একেবারে মন টেকে না। এই একঘেয়ে আর থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। হাত ধরে গেল। আমি মশাই একটু থ্রিল চাই। বলবেন, এখানের মতো থ্রিল আর আছে কোথায়? পাগল পাগল 2-4টে মানুষ এপার ওপার করে, না তো 2 বস্তা সুপারি কি তামাক নিয়ে। দূর দূর, ওই পদ্মাই সর্বনাশ করেছে আমার। এত ভয়ঙ্কর ন্যাচারাল বর্ডার থাকতে শয়তানের শয়তানি প্রকাশের সুযোগ কতটুকু? পদ্মা একাই 100 দেবর লক্ষণ, শয়তানেরও তো প্রাণের ভয় আছে। ভদ্রলোক একটু খামখেয়ালি প্রকৃতির, কথাবার্তায় পারম্পর্য বা যোগসূত্র খুবই কম। মানুষ বরাবর লক্ষ্য করেছে। কথা বলতে বলতে হঠাৎ থেমে যান, চুপচাপ থাকেন। মানুষ জানে না কতটা ওর আন্তরিক, কতটা অভিনয়, তবে মোটামুটি ভালোই লাগে তার। বারান্দায় ওরা বসেছিল মুখোমুখি 2টো চেয়ারে। সামনে একটা লম্বা টেবিল, উজ্জ্বল আলো, তার 6টা
সামনের লনেও পড়েছে। সেখান থেকে সামান্য কয়েক পা এগিয়ে গেলে সামনে চৈত্রের পদ্মা, জ্যোৎস্নার রাত, আমবাগানে উত্তাল হাওয়ার শব্দ। মানুষের ইচ্ছে করছিল কিছুক্ষণ ওখানে গিয়ে চুপচাপ বসে থাকে। কেনই বা হঠাৎ উত্তেজিত হয়ে চলে এসেছিল ভবেশবাবুর কাছে, এখন বুঝতে পারছে না। ওদিকে দারেশ গিন্নি হয়তোবা সত্যি সত্যি অপেক্ষা করছে বৌমার, খাবার দাবার আয়োজন করেও ফেলেছে হয়তো। মানুষ এসেছে বউকে নিয়ে যেতে আত্মীয় বাড়ি থেকে। একটা কৈফিয়ত অবশ্যই দেওয়া যাবে। ছাড়ল না ওরা, বৌমা রাত্রিটা ওখানেই রইল। কিন্তু তারপর বউ স্বামীর সঙ্গে এসে স্বামীর কোয়ার্টারে থাকবে না, ব্যাপারটা কেমন দেখায়। ওদিকে দারেশবাবু বসকে তুষ্ট করার জন্য অতিরিক্ত খোঁজখবর দিতে চাইছেন। শহরটা তো খুব বড় নয়, কলকাতা হলে কথা ছিল। কি হলো? মানুষকে হঠাৎ বেমক্কা উঠে দাঁড়াতে দেখে ভবেশ বলল, হঠাৎ উঠছেন যে? বসুন, চা আসছে। আর এতই বা ব্যস্ততা কিসের? ঘরে তো গিন্নি নেই যে বাইরে আড্ডা দিতে কিঞ্চিত সময় কাটালে মুখ বেজার হবে। মুখ ফসকে মানুষের বেরিয়ে গেল, আছে বই কি, কদিন আর একা থাকবো বলুন। ভবেশ চেয়ার থেকে এক হাত উঠে টেবিলের চাপ্পড় মেরে সল্লাসে বলল, বহুত আচ্ছা, ডুবে ডুবে জল খেলেন দেখছি যে। ছুটিটা তাহলে বেশ গুরুত্বপূর্ণই ছিল। না, আপনাকে নিয়ে পারা যায় না দেখছি। এতক্ষণ বলতে হয় সে কথা। বৌমাকে বলবেন কাল প্রত্যুষেই এ শর্মা হাজির হচ্ছে। বলে ফেলেই পর মুহূর্তে বিব্রত বোধ করছিল মানুষ। কেন একথা বলল সে? কি দরকার ছিল বলার? নাকি তার অবচেতন মনে এতক্ষণ ধরে যে গুরুতর আশঙ্কা তোলপাড় হচ্ছিল তারই কারচুপি এটা? সম্ভবত তাই। যদি হেনা চৌধুরী কোনো ক্রমে ধরা পড়ে, তার অন্ধ্রি সন্ধি খোঁজখবর করতে গিয়ে পুলিশ একসময় জানতেই পারত যে রোডসের অবিবাহিত সেকশনাল অফিসারের সঙ্গে তাকে দেখা গেছে তারই কোয়ার্টারে, তাহলে সেও বিপদে পড়বে। সুতরাং এটা একরকম শক্ত কৈফিয়ত হলো বই কি। মানুষের বউকে লোকে দেখেছে, হেনা চৌধুরীকে নয়। অবিবাহিত থাকার এক কঠিন ফ্যাসাদকে এড়াতে হলে সদ্য বিয়ে করার কৈফিয়তটা জরুরি। মানুষকে চুপ করে থাকতে দেখে ভবেশ ওর হাত ধরে টানল। বসুন বসুন, এতক্ষণে বুঝেছি কেন সোনা নিয়ে মাথা ঘামাচ্ছিলেন হঠাৎ। সত্যি মশাই, আমারও প্রশ্নটা কেমন খাপছাড়া লেগেছিল। বুঝতে পারছেন, পুলিশের লোক, সন্দেহের চশমাটি সর্বক্ষণ চোখে পড়ে থাকি। তা সোনার সমস্যায় পড়ে গিয়ে ভালোই করেছেন। আজকাল নাকি সোনার আদর মেয়েদের কাছে কমেছে। কি জানি, বিশ্বাস হয় না কথাটা। সোনা সোনাই আছে, কি বুঝেছেন? মানুষ অপ্রস্তুত হাসল মাত্র। চা এসে গেছে ততক্ষণে। ভবেশ বলল, নিন চা খেয়ে নিন। আমাদের আবার ফ্যামিলি রাখবার ব্যবস্থা নেই এখানে, থাকলে বৌমার অভ্যর্থনার ত্রুটি হতো না। কি আর করা যায়। চায়ে চুমুক দিতে দিতে মানুষ হঠাৎ বলল, নীরেন চৌধুরীকে চেনেন? ভবেশ বলল, কেন কেন, কে সে? চোখের দিকে নিষ্পলক কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে মানুষ বলল, চেনেন না? সত্যি বলছেন? ভবেশ সোজা হয়ে বসে বলল, মিথ্যে বলে লাভ কি, কে সে? আমার শ্যালক। বলে একটু তেতো ধরনের হাসি হাসলো মানুষ। ভবেশ ফের হেলান দিল চেয়ারে। পা দুটো লম্বা করে বলল, আপনার শ্যালককে আমি চিনতে যাব কোন দুঃখে? ডাকাত টাকাত নাকি? ভবেশ রক্ষিত হা হা করে হেসে উঠল। মানুষ বলল, হতেও পারে। আরেক দফা উচ্চ কণ্ঠে হেসে ভবেশ বলল, শ্যালকের ওপর ভীষণ কুপিত মনে হচ্ছে। তার বোনকে এলোপ করেননি তো? কতকটা তাই, মানুষ নির্বিকারভাবে জবাব দিল। সর্বনাশ, রেজিস্ট্রি করা বিয়ে বুঝি? তার মানে প্রেম ঘটিত? চমৎকার, কোথাকার মেয়ে? কলকাতার। তবে যে নীরেন চৌধুরীকে চিনি কিনা বলছিলেন? বলছিলাম, ওকে আপনাদের লাইনে অনেকেই হয়তো চেনেন। হবে হাতের তালু উল্টে তাচ্ছিল্য প্রকাশ করে বলল, ছাড়ুন, কত নীরেন চৌধুরী দেখলাম। আপনার বুঝি ভয় হচ্ছে? কুছ পরোয়া নেই, আমি রইলাম, দেখি চৌধুরীর বউ আপনার কি করে। কেস ফেস করবে মনে হচ্ছে? পাড়ার মস্তান গুন্ডাদের দাদা বুঝি? কলকাতা থেকে লালগোলা অনেক দূর। কি থেকে কি কিংবা কোথা থেকে কোথায় গড়িয়ে গেল ব্যাপারটা, যাই হোক,
এই একরকম ভালোই হলো হয়তো, তবে স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষ আর মানুষের মধ্যে নেই। তার মানে মনের মধ্যে যে সত্তা যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে অন্যান্য ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে, সে আপাতত ছুটি নিয়ে কোথাও কেটে পড়েছে। এইটাই যত ভয়ের কথা। আরও কিছুক্ষণ থেকে মানুষ উঠল। 8টা বেজে গেছে। ভবেশ রক্ষিতের স্বভাব, সে কিছু কিছু জানে। কথা মতো সত্যি সত্যি সে সকালে তার কোয়ার্টারে গিয়ে হাজির হচ্ছে না, এটা নিশ্চিত। এমন অনেকবার বলেছে, কোনোদিনও যায়নি। ও মুখে বকবক করে যত বেশি, কাজের দিকে এগোয় না ততটা। কেমন যেন আত্মভোলা প্রকৃতির মানুষ। পুলিশের চাকরিতে এমন লোক একেবারে মানায় না। পদ্মার দিকে যাবার লোভ ছিল, গেল না। হাঁটতে হাঁটতে বাজারের দিকে চলল। হেনাকে কোথাও দেখতে পাবার ইচ্ছে করছিল। এতগুলো সোনা নিয়ে সেও নিশ্চিন্ত থাকতে পারবে না নিশ্চয়ই। যার জন্যে এ সোনা, সেও তো নিশ্চিন্ত থাকবে না। হয়তো এক্ষণ মানুষের ঘরে গিয়েই বসে আছে হেনা। এদিকে মানুষ বাজারের পথে অন্যমনস্ক হাঁটছে। স্টেশনের দিকে যাবে ভাবছিল। কি ভেবে কোয়ার্টারের দিকে এগোলো সে। রোডসের এসডিও মল্লিক সাহেবের জিপ দাঁড়িয়ে আছে। ব্যাপার কি? জঙ্গিপুর থেকে হঠাৎ এসে গেছেন অসময়ে? ওখানেই ওর হেডকোয়ার্টারে নিয়ে যাবেন বলেছিলেন। এখনও তার দেরি আছে। মানুষ এগিয়ে গিয়ে দেখল ঘরে আলো জ্বলছে। মল্লিক চেয়ারে চুপচাপ বসে রয়েছেন। বারান্দায় ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ইসমাইল দাঁড়িয়ে মনুকে কি আদেশ করছে। ওভারসিয়ার দারেশবাবুকেও হন্তদন্ত আসতে দেখা গেল নিজের বাসা থেকে। মল্লিক মানুষকে খুব স্নেহ করেন। তার পক্ষে অনুপস্থিত মানুষের ঘরে এমন করে বসা খুবই স্বাভাবিক। তা সত্ত্বেও একটু বিরক্ত হলো মানুষ। আস্তে আস্তে পা ফেলে এগোলো সে। যা স্বাভাবিক ছিল, অর্থাৎ দারেশবাবুর মতো ঘোড়া ছোটানো, সেটা পারল না। দরজায় তাকে দেখেই মল্লিক সাহেব লাফিয়ে উঠেছেন একেবারে। আরে আহো আহো, 2 ঘন্টা যাবৎ বইসা রইছি। বিবাহ করছো শুনলাম, ভাবলাম বৌমাকে আশীর্বাদ কইরা যাই। তাহলে বোঝা গেল যা রটবার রটে গেছে ইতিমধ্যে। একে দারেশবাবু শোনাতে রক্ষে ছিল না। এবার শুনেছেন স্বয়ং মল্লিক সাহেব। অবিলম্বে বহরমপুর সদর পিডব্লিউডি রোডসের প্রতিটি লোকের কানে পৌঁছে যাবে যে এসও মানসবাবু বিয়ে করেছে। ওখানের দপ্তরে অনেক ঘনিষ্ঠ বন্ধু রয়েছে, তারা দুঃখিত হবে। বলা যায় না, তারপর গ্রামে বাবার কানে পৌঁছতে পারে। সেকেলে গ্রাম্য গৃহস্থ মানুষ শোনামাত্র হয়তো চটি লাঠি সম্বল করে লালগোলার দিকে দৌড়ে আসবেন। কিন্তু এই রহস্যের কিনারা করা যাবে কি প্রকারে? বৌমাটি গেলেন কোথায়? রাগ করে বাপের বাড়ি পালিয়ে গেছেন? দেখা যাক অবস্থা কতদূর গড়ায়। মল্লিক সাহেব শিগগির বিদায় নেবেন ভেবেছিল। সে লক্ষণ দেখা তো গেলই না, উপরন্তু 10টা অবধি সমানে অনর্গল তার পরিত্যক্ত মাতৃভূমি ময়মনসিংহের গল্প করে তারপর জানালেন, আজই এখানে হল্ট করব। খাওয়ার জন্য ব্যস্ত হইও না, মুড়ি চিরা আর পটাক দই হইলেই চলব। মনুরে কইয়া দাও 2টা রাজভোগ আনে যেন। লালগোলার রাজভোগ অতি উত্তম বস্তু। ইসমাইল সেলাম করে বলল, একটু আগে জানলে মুরগির ব্যবস্থা করতাম স্যার। মুরগি? ভুঁড়িতে হাত বুলিয়ে একটু সামনে ঝুঁকে এলেন মল্লিক সাহেব। প্রকাণ্ডটাকে আলো চকচক করছে। আকর্ণা হেসে বললেন, এখন পারবো? পরক্ষণে ঘড়ি দেখে বললেন, ছাড়ান দাও, 10টা বাজে, শরীর ভালো ঠাকতেছে না, সকালে দেখবক্ষণ। নগেন ড্রাইভার লনে পাইচারি করছিল। ধবধবে জ্যোৎস্নায় চারিদিক স্পষ্ট, এলোমেলো হাওয়ায় গাছপালার ছায়া কাঁপছে। তার কাটা ঘেরা বিস্তৃত এলাকা জুড়ে দপ্তরের আপিস আর গোডাউন। খোলামেলায় ঘাসের মধ্যে পড়ে আছে পিচের ড্রাম, পাথর কুচি, আরও কত কি। একপাশে একটা ছোট একটা বড় স্টিম রোলার হাতির বাচ্চার আর হাতির মতো দাঁড়িয়ে রয়েছে। মনুকে বাজারে পাঠিয়ে মানুষ লনে এসে দাঁড়ালো। মনু সাইকেলে গেল। মল্লিক সাহেব 2টো রাজভোগ বলেছেন। মানুষ মনুকে আরও গোটা স্টেক আনতে বলেছেন জনান্তিকে। ওর মিষ্টান্ন প্রীতির বহর তার জানা। আগে সময় হলে এসডিওর এরূপ যেচে পড়ে আতিথ্য গ্রহণে মানুষ অসম্ভব খুশি হতো।
ভোজন বিলাসী এই ভদ্রলোককে শুধু বস হিসাবে তোয়াজের জন্যও নয়, ওর দিল খোলা অমায়িক ব্যবহার আর স্নেহের জন্যই রাত দুপুরে হয়তো এক্ষুনি মুরগি মাংসের ব্যবস্থা করে ফেলত। ইসমাইল খুব কাজের লোক, হুকুম পেলে অসম্ভবকে সম্ভব করতে পটু। তাছাড়া সে স্থানীয় লোক, এলাকার কোথায় কি মেলে সব খবর ওর নখদর্পণে। নগেন সামনে এসে সেলাম দিয়েছিল। অন্যমনস্ক মানুষ শুধু ঘাড় দুলিয়েছে মাত্র। প্রচণ্ড অস্বস্তি ক্রমশ তাকে ঠেসে ধরেছে ততক্ষণে। খাটের তলায় নিজেরই ট্রাঙ্কে অতগুলো সোনার বাঁট ভর্তি প্যাকেটটা লুকিয়ে রেখেছে। অন্যত্র সরানোর ইচ্ছে ছিল। মল্লিক সাহেব সব পণ্ড করে দিলেন এসে। দুটো ঘর মাত্র, পাশের ঘরে তার আপিস, একটা ক্যাম্বিসের খাটিয়া অবশ্য আছে, সেটা বারান্দায় পেতে দেওয়া যায়, কিন্তু ওকে বাইরে শুতে বলা যায় কেমন করে? নগেন বলল, দেশ থেকে কবে ফিরলেন স্যার? মানুষ হাসল। আজ সকালে। কেমন আছো নগেন? ভালোই, আপনার আশীর্বাদ স্যার। নগেন সবিস্ময়ে বলল, বৌদিমণি এসেছে শুনলাম। ভালো করেছেন, আর কদিন পরে গাড়িও এসে যাচ্ছে আপনার, সাহেব বলেছিলেন। মানুষ শুকনো গলায় ফের একটু হাসল। তাই নাকি? হ্যাঁ স্যার, নতুন গাড়ি অ্যালার্ট করেছে। বলে নগেন আরও একটু কাছে এলো। স্যার, একটা কথা বলছিলাম। বলো। আমি আপনার চেনা লোক স্যার, দয়া করে যদি আপনার গাড়িতে আমায়। বুঝতে পেরে মানুষ বলল, কেন, মল্লিক সাহেবের কাছে তো বেশ আছো। মাথা নাড়ল নগেন। না স্যার, 48 ঘন্টা ডিউটি একেবারে, চান খাওয়ার ফুরসত পাই নে। যা খামখেয়ালি লোক, কাজ থাক আর নাই থাক, সময় হোক আর অসময় হোক, হঠাৎ খেয়াল হলো হাইওয়েতে ঘুরবেন, তো ব্যাস, আর কথা নেই। কাল সারাটি রাত স্যার, ফরাক্কা থেকে জঙ্গিপুর, আবার জঙ্গিপুর থেকে থানা নবগ্রাম, এই করে কেটেছে। আজ রাত্রে আবার হঠাৎ মাথার ঝোঁক না এলে বাঁচি। আমি গেলাম স্যার। মানুষ হালকা মনে হাসতে লাগলো। এত পেট্রোল খরচ তো ডিপার্টমেন্ট দেয় না। দেয় না, আবার দেয়ও। আর একা দোকা মানুষ, না বউ না ছেলেপুলে, যা রোজগার করেন সবটাই পেট্রোল কিনতে খরচ হলেই বা আপত্তি কি? তাই নাকি? আগে হ্যাঁ, তাই বলছিলাম। মানুষ বলল, ঠিক আছে আমি দেখব, কিন্তু উনি বা কি মনে করবেন যদি না ছাড়েন তোমায়? চাপা গলায় ফিসফিস করে নগেন বলল, সদরে ওনার শত্রুপক্ষ বিস্তর, স্বয়ং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নাকি স্যারের ওপর ক্ষেপে রয়েছেন। পিডব্লিউডির আরও সবাই ক্ষেপে গেছে। মল্লিক সাহেবের কোনো পেয়ারের কন্ট্রাক্টর কুতুবপুরের ওদিকে যেসব কালভার্ট করেছিল সবগুলো ফাটল ধরে 10 বার দাখিল। সে স্যার অনেক হিস্ট্রি। অন্য সময় হলে ধমক দিয়ে দূর করে দিত মানুষ। অমায়িকতা আর সরলতার দরুন এরা অনেক সময় যেন এসো সাহেবকে ঘরের মানুষটি পেয়ে বসে। এতটা লাই দেওয়া ঠিক হয় না। অন্য এসোদের সামনে এরা এত সাহস করে মুখ খুলতেই পারে না। মানুষ বলল, ঠিক আছে। তারপর ঘরের বারান্দায় ফিরে গিয়ে দেখল মল্লিক সাহেব টেবিলে পা তুলে দিয়ে চোখ বুজে কি ধ্যান করছেন যেন। মানুষের পায়ের শব্দে চোখ খুলে বললেন, আমি ভাবলাম বুঝি বৌমারা লইয়া আইতে গেছে, কখন যাইবা? মানুষ নিরস গলায় বলল, থাক না আত্মীয় বাড়ি কতদিন। না, বেশি দিন রাখো না, কুটুম্বু বেজার হইব। মল্লিক পরামর্শ দিলেন, তুমি বড় অফিসার হইছ, তোমার সম্মান আছে না? আর দেখো গাড়ি অ্যালার্ট হইছে, হঠাৎ মনে পড়ল বৌমারে লইয়া এলাকাটা কদিন চক্কর দিয়া ঘোরো, মন লাগবো ঘরে। ভালো রাস্তাঘাটের তো জাল বইনা রাখছি আমরা। মানুষ দৃশ্যটা ভেবে নিচ্ছিল। সত্যি সত্যি বউ থাকলে নতুন গাড়ি আনবার পর ঠিক যা যা সব ঘটা উচিত ছিল আবছা চোখের সামনে ভাসছিল। না, হেনা নয়, হেনাকে সে প্রচণ্ড ঘৃণা করে। এখনো প্রতিটি মুহূর্ত হেনার কথা মনে এলেই সারা মন ঘৃণায় কটুতায় বিস্বাদ হয়ে পড়ছে। অথচ কি একটা আছে হেনা চৌধুরীর মধ্যে, অকল্পীয় কি একটা শক্তি যা পলকে সম্মোহিত করে ফেলে। জীবনটা যেন অনেক আলো ফেলে সে সহজ করে তুলেছে বলে ভ্রম হয়। মনে হয় জীবনে তার মতো মেয়ের কোনো প্রয়োজন হয়তো থাকেও বা।
এটা আকর্ষণের হেতু হতে পারে, কিন্তু প্রেম নয়। মানুষ ওর প্রেমে পড়েনি বা ওকে দেহের দিক দিয়ে কোনোভাবে অস্পষ্ট আকারেও কামনা করেছে বলে বোঝা যাচ্ছে না। বরং দেহগত কামনাটাই যেন হার মেনে লজ্জায় অধবোদনে অন্ধকারে লুকিয়ে পড়েছে। হয়তো একটা স্বাভাবিক অথচ সুতীব্র কৌতূহল। একটা বন্য সাহসী চরিত্রের সুন্দরী সম্পর্কে সব পুরুষেরই এমনি মোহময় কৌতূহল স্বাভাবিক হয়তো। তাছাড়া আর কি। মনু এলে খাবার টেবিল সাজানো হতে না হতে দ্বারেশবাবু ট্রে হাতে হাজির। ঢাকনা তুলতেই মল্লিক সাহেবের চোখ জ্বলে উঠেছে। হা হা, আমাগো ওভারসিয়ার বাবু কি করেছে দেখো। কি দরকার ছিল, মানুষের কইছি দুইটা দই সিরা খাইব, আর এদিকে দেখি ইয়েস মানুষ কাম অন, লেট আস প্রসিড। দ্বারেশবাবু মানুষের কানে কানে বললেন, বৌমা বুঝি ওখানেই থাকলেন? বৌমা আর বৌমা, রাগে খেপে মানুষ শুধু বলল হ্যাঁ। ওদিকে মল্লিক সাহেব সমানে হুশ হাস শব্দ করে খাচ্ছেন। মধ্যে মধ্যে ফের মৈমন সিংয়ের গল্প। দ্বারেশবাবু ফরিদপুরের লোক, তবে খুব ছেলেবেলায় এদিকে পাড়ি জমিয়েছেন। তিনিও পাশে দাঁড়িয়ে অল্প স্বল্প জুড়ে দিচ্ছেন ফাঁকে ফোকরে। ও কি শয়তানি, মল্লিক সাহেব ফুঁসে উঠেছেন মধ্যে মধ্যে। পদ্মার পাড়ে গিয়ে খাড়াইলে মাথাটা একেবারে ঘুরতে থাকে। নদীটারে দেখিয়া চক্ষু দিয়ে জল পড়ে। কি সর্বনেশে রাক্ষসের নদী, যেন একখান বুক চিরিয়া দুইখান করেছে। সেদিন রাত্রে কি কাণ্ড শোনো। খেতে খেতে মল্লিক সাহেব একটা গল্প বললেন। রাত্রে গাড়িতে চেপে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো অভ্যাস তাঁর। এলাকাটা বন জঙ্গল আর আম কাঁঠালের বাগানে ভরা। রাস্তা যেখানে পদ্মার কিনারা ঘেঁষে চলেছে, সেখানে রাত দুপুরে একটা ট্রাক বোঝাই মাল নামছে। ওই নির্জন জায়গায় এ দৃশ্য দেখে কৌতূহলী হয়েছিলেন তিনি। জিপ থামাতেই উরে বাবা, 3 মূর্তি বন্দুক হাতে লাফ দিয়ে সামনে চলে আসে। নগেন ভীতু লোক, আরেকটু হলেই স্টিয়ারিং ঘুরে চাকা গড়িয়ে দিত পদ্মার গর্ভে। মল্লিক সাহেব বুদ্ধিমান লোক, জোরে চেঁচিয়ে বললেন, ফ্রেন্ডস। নরেশবাবু বললেন, ফ্রেন্ডস বললে ছেড়ে দেয় বুঝি স্যার? না, মল্লিক হাসলেন। পিডাব্লিউডির গাড়ি, তার ওপর স্বয়ং রাজেন মল্লিক। ওরা জানে মল্লিক সাহেবের দৌড়টা। শুধু আইজ তো না, আরো কতদিন পড়ছি বাঘের সামনে। সালাম দেন। বারান্দায় খাটিয়া পেতে শোয়ার আয়োজন চলছে। মনু এইমাত্র বাড়ি চলে গেল। নগেন ড্রাইভার গোডাউনের ওদিকে স্টোর অফিসে শোবে। ইসমাইল তাকে নিয়ে গেছে। রাত তখন প্রায় 12টার বেশি। মল্লিক সাহেব ঘরে শুয়ে পড়েছেন। তার নাম ডাকতে শুরু করেছে সঙ্গে সঙ্গে। মানুষ দরজাটা বাইরে থেকে দেবে কিনা ভাবতে ভাবতে বিছানা গোছাচ্ছিল। হঠাৎ গেটের বাইরে চোখ গেল তার। স্থলকলমির ঝাড়ের পাশে জ্যোৎস্নাকে হেঁটে আস্তে আস্তে থমকে দাঁড়িয়েছে। হয়তো দাঁড়াতো না, জিপটা দেখেই চমকেছে। ধপধপে জ্যোৎস্নায় সাদা শাড়ি, আকাশের পুরী যেন। কয়েক মুহূর্ত অভিভূত হয়ে দাঁড়িয়ে থাকলো মানুষ। হেনা গেট খুলছিল। তার আগেই মানুষ ছুটে গেছে, যেন পথ রুখে দাঁড়িয়েছে। তারপর চাপা গলায় কঠোরভাবে সে কিছু বলতে চেয়েছে। একটা হাত ছিল গেটের মাথায় রাখা। তার উপর হেনা ওদিক থেকে নিজের হাতটা রেখে বলল, চুপ। আর আদিক্ষেতা করবেন না রাত দুপুরে। কে এসেছে? হাতটা সরিয়ে নিল মানুষ। বলল, দেখুন, অবস্থা অনেক দূর গড়িয়েছে। আরও গড়ালে আমার মান সম্মান বিপন্ন হবে। আপনি আর ভেতরে আসবেন না। আপনার প্যাকেট আমি এনে দিচ্ছি। সে কি, তাড়িয়ে দিচ্ছেন রাত দুপুরে? কি মুশকিল। আমি ভাবছি আরাম করে এখানে রাত্রিটা কাটাবো নিরাপদে। দাদা লাস্ট ট্রেনেও এলেন না, কি হলো কে জানে। আর এইদিকে আপনি মুখের ওপর বলছেন চলে যান। মানুষ ক্ষিপ্ত ভাবে বলল, ওসব বাজে কথা রাখুন, নয়তো। হেনা গেটের সঙ্গে বুক মিশিয়ে মাথাটা ঝাঁকিয়ে দিল এদিকে। চিবুকটা রাখলো কাঠের ওপর। বললে, নয়তো কি, ধরিয়ে দেবেন? কেউ বিশ্বাস করবে আর? তাছাড়া আপনার ঘরে মাল রয়েছে। পুলিশ আপনাকেও কি রেহাই দেবে ভাবছেন? মানুষের কণ্ঠ চড়ল একটুখানি। ওসব শাসানি ঢের শুনেছি। আমার বাজে কথা বলার সময় নেই। আপনি যাবেন কিনা বলুন, প্যাকেটটা এক্ষুনি এনে দিচ্ছি। জ্যোৎস্নায় হেনার দাঁতগুলো জ্বলে উঠত যেন। সে তবুও হাসছিল। হঠাৎ খেপে গেছেন মনে হচ্ছে। কি দোষ করেছি বলুন তো?
আপনি ওদের মিথ্যে পরিচয় দিয়েছেন, এরপর আমার মুখ দেখানোর উপায় থাকবে না। বারে, আমার সিথে সিঁদুর, দিব্যি আপনার সঙ্গে এসে পড়েছি, আর কি বলা উচিত হতো বলুন তো? অন্য কিছু বললে বুঝি আপনার মান সম্মান বজায় থাকতো? বরং বাধা দিল মানুষ। যা হয়েছে হয়েছে, ব্যাপারটা এখানেই চুকিয়ে দিতে চাই। দেখুন, চুকিয়ে দিতে পারলে আমিও খুশি হতাম। ঘটনাচক্রে আপনার সঙ্গে পরিচয় হয়েছে মাত্র, আমার কোনো কাজেই আপনাকে লাগানো যাবে না। কাজেই যা ভাবছেন আমার খুব স্বার্থের ব্যাপার আছে, কিন্তু তা কিন্তু মোটেও নয়। হেনার কণ্ঠস্বরে একটা গাম্ভীর্য গম গম করে বাজছিল। মানুষ একটু আপোষের স্বরে বলল, তা বুঝলাম, কিন্তু আমার পক্ষে এটা বিপজ্জনক। হেনার মুখটা সোজা হলো হঠাৎ, চোখে কি ছটা দেখা গেল আচমকা। সে বলল, তা যদি ভাবেন, তাহলে সকালে অমন এক রিক্সোয় ছটান বাসায় তোলারই বা স্বাদ হলো কেন বলুন তো? মানুষ অপ্রস্তুত হয়ে কি বলতে যাচ্ছিল, বারান্দা থেকে উদ্যত্ত কণ্ঠস্বর এলো, আহা, বৌমা এলো বুঝি? কইছিলাম না, কুটুম্বু বেজার, সরি। জিভ কাটলেন সম্ভবত। বাথরুমে যাবো একবার, সুইচটা কই গেল? মানুষ থতমত খেয়ে সরবার ফাঁকে হেনা গেট খুলে ঢুকে পড়ল ভিতরে। দেয়ালের দিকে মল্লিক সাহেবের চোখ, সুইচ ঠিক করছেন, বড্ড ব্যস্ততা। সেই অবসরে বৌমা ঠাকুরানী দৌড়ে গিয়ে গলবস্ত্র প্রণাম করে বসেছে। একগাল হেসে হাত রাখলেন মাথায়, একরাশ আশীর্বাদ করতে করতে পটাপট 3টে সুইচই টিপে দিলেন। মানুষ এসে বলল, এখানে নয়, ওই যে বাদিকের বোর্ডটা। বারান্দায় দাঁড়িয়ে মিটিমিটি হাসছে হেনা, মুখটা ক্লান্ত দেখাচ্ছে। মল্লিক সাহেব হাঁপাতে হাঁপাতে বাথরুমে ঢুকেছেন। মানুষ হেনার দিকে কঠোর মুখে নিষ্পলকে তাকালো একবার, তারপর মুখ ফিরিয়ে নিল। হেনা চুপি চুপি বলল, ওই পাশের ঘরে শোবো? মাদুর 17 ইঞ্চি কিছু নেই? মানুষ ঘাড় নাড়ল মাত্র। হেনা কটাক্ষ হারল, নেই না দেবেন না? তাতে কষ্ট হবে না মশাই, খালি মেঝেতেই শোবো, অভ্যাস আছে। মানুষ হিসিস করে বলল, সব কিছুর অভ্যাস আছে আপনার। হেনা আঙুল তুলে বলল, অসভ্য। মল্লিক সাহেব বেরিয়ে আসছেন, এসেই বললেন, মানস, আমার শোয়াটা বাইরেই হোক। বাহ, তোমার ক্যাম্প খাটটা বেশ আরামদায়ক, সুনিদ্রা হইব। তোমরা ঘরে গিয়াছো, দরজা আটকাইয়া দাও, চোর ডাকাত আইতে পারে, এলাকা খারাপ বড্ড। যাও, রাত জাগিও না। হেনা ও মানুষ পরস্পর নীরবে তাকাতাকি করল। একজনের চোখে যেন দুষ্টুমির ঝিলিক, অন্যজনের যেন কি একটা অসহায়তার ক্রোধ। দুজনে তেমনি পুতুলের মতো ঘরে গিয়ে ঢুকল। আর পেছন ফিরে তাকায়নি মানুষ। গুম হয়ে বিছানাটা সশব্দে ছেড়ে নিয়েছে, জামা প্যান্ট বদলেছে নিঃসংকোচে। তবে অন্য রাতের মতো নিতান্ত আন্ডারওয়্যার নয়, পুরো জামাটাই পরেছে। তারপর শুয়ে চোখ বুজেছে। মাথার কাছে এবং ডাইনে বড় বড় দুটো জানালা খোলা থাকায় হাওয়া এসে ঘরটা ভরে দিচ্ছিল। কোত্থেকে একরাশ ঘুমের আরাম এসেও চোখের পাতা দুটো ভারী করে তুলেছিল, কিন্তু সে চেষ্টা করছিল জেগে থাকতে। বাইরে মল্লিক সাহেবের নাক ডাকার গম্ভীর আওয়াজ সমানে চলছে। একটু পরে চুপি চুপি চোখ ফাঁক করে এসে দেখে নিল হেনাকে। দেখল হেনাও গুম হয়ে আছে। জানালার পাশে সেই চেয়ারটাতে বসে সামনে যথাসম্ভব পা দুটো ছড়িয়ে দিয়েছে। তারও চোখ দুটো সম্ভবত বোঝা, খোলা কিনা বোঝা অবশ্য কঠিন আছে। ঘরে কোনো আলো নেই। ঢোকার সঙ্গে সঙ্গে হেনাই সুইচ অফ করে দিয়েছিল। তাই বাইরের অকপট সাদা জ্যোৎস্নার ছটা তটের উপর গড়িয়ে আসা সমুদ্র জলের একটা স্তরের মতো ঘরের ভিতর চলে এসেছে। মোটামুটি দেখা যায় পরস্পরের দেহ ভঙ্গিমাটি, এমনকি একজন নড়লে অন্যজনের চমকে ওঠাও লক্ষ্য করা সম্ভব। মানুষ বুঝতে পারছিল, হেনা বাইরে বাইরে যত চপলতা বা কৌতুকী প্রকাশ করুক না কেন, মনে মনে বেশ উদ্বিগ্ন, কিছুটা বিষণ্ণ। নীরেন চৌধুরীর আসবার কথা ছিল, এলো না। তারপর এতগুলো বমাল সঙ্গে রয়েছে, ম্যানেজ করতে পারছে না। হয়তো ঝুঁকি নিতে ভয় পাচ্ছে, কিন্তু যদি হঠাৎ কোনো ক্রমে পুলিশ টের পায় সবকিছু, মানুষের অবস্থা যা হবে তার রীতিমতো মর্মন্তুদ। মানুষ ক্রমাগত শিউরে উঠতে থাকল। ফলে কখন চোখের পাতা থেকে ঘুমের নরম ওজনটুকু উবে গেল এক সময়। এইসব 7-5 ভাবতে ভাবতে মানুষ টের পেল সব বিপদ জল ঝড়,
সব উদ্বেগের চাপা বিক্ষোভ ঠেলে বারবার কিন্তু নামহীনা এক যুবতী, যে সব পুরুষের চিরকালের প্রেমিকা হতে পারত, কুড়ি নিতে পারত ধুয়াতে অজস্র ফুলের মতো অনেকগুলো হৃদয়। সেই নায়িকা যুবতী সামনের চলমান ট্রেনের জানালার ভিতর পলকে পলকে দেখা ওপরের প্ল্যাটফর্মের কোনো চেনা মুখের মতো ভেসে উঠেছে। মানুষ একটু অস্থির হলো। কিছুক্ষণ ইতস্তত করে ডাকল, শুনছেন? হেনা একটু চমকে উঠল যেন। জবাব দিল, সকালে কি করবেন? জানি না। তাহলে আমাকে বিপদে ফেলবার মতলবে এসেছেন? তাতে কি লাভ হবে বলবেন? নিঃশব্দে হেনা হাসল। জ্যোৎস্নার ছটায় মুখের কিছু রেখা, ঠোঁটের ছবি আচ্ছা বোঝা যায় মাত্র। বলল, বিপদের কথা অস্বীকার করছি না, কিন্তু আপনি হয়তো বিপদের চেয়ে বড় বেশি উৎকণ্ঠায় পড়েছেন মরালিটি নিয়ে, তাই না? এবার চমকালো মানুষ। বলল, আপনি এসব বোঝেন? না বুঝবার কি আছে? হেনা কপাল থেকে চুলের গোছা সরিয়ে সোজা হয়ে বসল। তাহলে কেন এ পথে এলেন? মানুষও কোনোই ভর করে মাথা তুলল, কাত হলো। আমার খুশি। আপনার না আপনার দাদার? দুটোই ঠিক। এমনি করে বড়লোক হওয়া যাবে বলে আমি বিশ্বাস করি না। আমি হয়তো করি। অধৈর্য হয়ে মানুষ বলল, বড়লোক হওয়াটাই জীবনের চরম লক্ষ্য ভাবলেন কেন? আপনার মুখেই শুনি জীবনের চরম লক্ষ্য কি? মানুষ হাসবার চেষ্টা করল। আমি গুরু নই, সাধুসন্ত নই, তবে এটুকু বেশ বুঝি, চুরি জোচ্চুরি করে বা অন্যকে ফাঁকি দিয়ে কথা কেড়ে হেনা উচ্চকণ্ঠে বলল, কেমন করে জানলেন আমি চুরি জোচ্চুরি করছি? মালটা দোস্তের মতো চড়া দামে কিনতে হয়েছে। এটা স্রেফ ব্যবসা। আর মেয়েরা আজকাল সব জায়গায় সেলস গার্ল হচ্ছে, বাড়ি বাড়ি জিনিস ফ্রি করছে। আমিও তাদের একজন। আপনাদের রাষ্ট্র আজে বাজে আইন করে আমার পছন্দ মতো ব্যবসা করতে দিচ্ছে না। আমার এটা জন্মগত অধিকার। কই, আপনি তো রাষ্ট্রের নিন্দে করলেন না? বাইরে নাক ডাকা থেমেছে। জেনে মানুষ হাত তুলে বলল, আস্তে। হেনা চুপ করে বসে রইল। মানুষ বলল, তর্ক করে লাভ নেই, এখন শুধু বলুন আপনি কি করবেন। বলছি তো, জানি নে। জেগে বসে থাকবেন? কি করব? অতিথি সৎকারের যা নমুনা দেখছি। মানুষ উঠল, দাঁড়িয়ে বলল, আমি দুঃখিত, যান ওখানে শুয়ে পড়ুন। খেয়েছেন? হেনা চাপা হাসল। বাহ, চমৎকার। থাক, আমার সব অভ্যাস আছে। মানুষ কণ্ঠস্বর আরো চাপা করে সকৌতুকে বলল, সে দৌড় কতখানি বুঝেছি। বেশি বড়াই করবেন না। তবে যা বুঝেছি, আমারও চাকরি বাকরি ছেড়ে আপনার দলে ভেড়া ছাড়া উপায় নেই। কই, উঠুন। থাক, না না, গিয়ে শুয়ে পড়ুন, আমি নিজের ব্যবস্থা করছি, বেশ আছি। মানুষ এগিয়ে গেল কাছে। যা বলছি করুন তো। হেনা নড়ল না, বা জবাবও দিল না। কি হলো? ছি ছি, বাইরে উনি কি ভাবছেন বলুন তো? হেনা তেমনি স্থির আর স্তব্ধ। হঠাৎ তার একটা হাত ধরে ফেলল মানুষ। হাতটা ধরে মৃদু আকর্ষণ করতে গিয়ে বুঝল এবং দেখল, চালাক চতুর সপ্রতিভ স্মাগলার মেয়েটি নিঃশব্দে কাঁদছে। হাত ছেড়ে দিয়ে সরে এলো মানুষ। জানালার বাইরে তাকালো। বাইরে পৃথিবীতে জ্যোৎস্নার বান ডেকেছে। উত্তরলা হাওয়ার শব্দে গাছপালা দুলছে। আর কোনো শব্দ নেই, আর কোনো মানুষও জেগে নেই। যে কোনোভাবেই হোক, যাকে অস্বীকার করা কিছুতেই সম্ভব হচ্ছে না, তাকে কাঁদতে দেখলে মন নরম হবে ঠিকই, কিন্তু বহরমপুরের সে রাতটার সঙ্গে এই রাতটার একটা তফাৎ ছিল প্রকাণ্ড। মানুষের মনের রীতিনীতি হয়তো এরকমই। আহত শত্রুর ওপর হাতিয়ার তুলতে হাতের কাঁপন মনের কোনো সূক্ষ্মতম তারেও টুং করে যেন বাজে। তবে ছলাকলাও হতে পারে। কান্নার বর্ম দিয়ে অভাবিত কোনো আক্রমণের ধার প্রতিহত করার চেষ্টা হয়তো। না, যা ভাবছে মানুষ তা নয়। সে পুরুষের জাত আলাদা। জ্যোৎস্নার দিকে তারা তাকাতে জানে না, নিজীবোধ নিয়েও মাথা ঘামায় না। খিদে পেলেই তারা হাউমাউ করে যথেচ্ছ খায়, তেষ্টা পেলে জলের রং বিচার করে না। তাই মানুষ অস্থির।
নিজের দুর্বলতা ক্রমশ পুঞ্জীভূত হচ্ছে জেনেও কিছু করা কঠিন তার পক্ষে। খুবই স্বাভাবিক যা ছিল এক্ষেত্রে, অর্থাৎ বিনিময়ের দাবি। আশ্রয় দিয়েছে বা গোপন রহস্যটুকু জেনে ফেলেছে, তাই নিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টায় আরো সামান্য অগ্রসর হয়ে হেনা চৌধুরীকে জানাতে পারত সেই দাবিটা। মানুষ যে পারবে না সেটা একরকম সুনিশ্চিত হয়ে গেছে। উভয় পক্ষে বুঝেছে সেটা, বরং আরো শরমে আরো সংকোচে লুকিয়ে পড়েছে রক্তের স্বভাবগত প্রত্যাশার বিপুল জোয়ার। রক্ত ভীষণ ঠান্ডা হয়ে পড়েছে। বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বাইরের অবাধ জ্যোৎস্নার মনে মনে এলোমেলো হেঁটে ক্লান্ত মানুষ বলল, আপনি কাঁদছেন কেন? কিছু কি ভয় পাওয়ার মতো দেখছেন? অন্তত আমার কাছে। হেনা শশব্যস্তে রুমালে চোখ মুছে বলল, না না, আপনি শোন গিয়ে। জেনে শুনেও যা খুশি বলছেন কেন? তবে আমার মতো বসে থাকুন। ফের একটু চুপ করে থেকে মানুষ মুখোমুখি দাঁড়ালো, বলল, এক সময় যেতে আপনাকে হবেই। এখন গেলেই বা ক্ষতি কি? রাত 3টেই শিয়ালদা প্যাসেঞ্জার আছে, সঙ্গে গিয়ে রেখে আসতেও পারি। মালটা যেমন ছিল তেমনিই আছে, দিচ্ছি। সোনার লোভ আমার নেই। এই বলে সে হেঁট মুন্ডে খাটের নিচে হাত ভরল, অনুমান করে ট্রাঙ্কটা ছুলো, খুব সাবধানে টেনে আনলো। তেমনি সন্তর্পণে মেজে হাঁটু গেড়ে চাবি বের করে তালা খুলল। হেনা তার কার্যকলাপ লক্ষ্য করছিল চুপচাপ। এবারে সে তার পিঠ ছুঁয়ে বলল, আহ, কি করছেন? থাক, এখন একটু ভাবতে দিন না। না, 2:30 বাজে, দেরি করলে ট্রেন পাবেন না। প্লিজ আমায় একটুখানি ভাবতে দিন। মানুষ ঘাড় ঘুরিয়ে বলল, কি ভাবছেন? মালটা নিতে এসেছিলেন, পেয়েছেন। আপনার দাদা এসে সম্ভবত এটা অন্য কোথাও পাচার করতেন, নয়তো সস্থানে নিয়ে যেতেন। আসতে পারেননি, কাজেই আপনিই নিয়ে যান। রিস্ক তো থাকবেই, জেনে শুনেই তো এসেছিলেন। হেনা যেন হাসল। সব একেবারে জলের মতো বুঝেছেন যেন। জল ঘোলাটেও হয়, জানেন না? কেন, পুলিশ ট্রেনে লক্ষ্য রেখেছে? অত চোখ তাদের নেই। তাহলে? হেনা চুপ। বলুন। হেনা গুম হয়ে গেছে হঠাৎ। কি ভাবছেন? জবাব না পেয়ে মানুষ নিজের কাজে ব্যস্ত হলো। জামা প্যান্টের স্তবকগুলো তুলতে থাকলো একের পর এক। হঠাৎ তার কি মনে পড়ে এক মুহূর্ত থামলো, পরক্ষণে খুব ব্যস্ত দেখালো তাকে। পাশে মেঝের ওপর ক্ষিপ্র হাতে তুলে ফেলতে থাকলো বাক্সের মধ্যে যা কিছু ছিল। জামাকাপড় আর টুকিটাকি জিনিসের বিশৃঙ্খল স্তূপ তার পাশে। ক্রমশ তার ক্ষিপ্রতা বাড়ছিল। বাক্সের তলা অবধি পৌঁছানোর পর ফের ঠোঁট কামড়ে এক মুহূর্তে সে ঘুরে বসলো। জিনিসগুলো পাগলের মতো হাতড়াতে থাকলো। ভাঁজ খুলে ঘরময় ছড়িয়ে সব একাকার করছিল সে। মাথার চুল খামচে ধরে হঠাৎ লাথি মেরে বাক্সটা সরিয়ে খাটের নিচে ঢুকে গেল। আর একটি মাত্র রেক্সিনের সুটকেস আছে। চেন খুলে ভিতরের কাগজপত্র ছড়াতে ছড়াতে সে বেরিয়ে এলো হামাগুড়ি দিয়ে। পোর্টফোলিও ব্যাগটা খুললো, এবার সব ছড়ালো। তারপর বিছানাপত্র উল্টে সব লণ্ডভণ্ড করে ফেললো। হেনা উঠে এসে ততক্ষণে তাকে ধরেছে। কি হলো? অমন করছেন কেন? মানুষ ধূপ করে বসে পড়ল, জলে ভারী পাথর গড়িয়ে পড়ার মতো। কি হয়েছে? কি শুনছেন? কি খুঁজছিলেন? হেনা তাকে ঝাঁকুনি দিচ্ছিল ক্রমাগত। নিঃসংকোচে দুটো কাঁধ ধরে মুখের ওপর তীক্ষ্ণ দৃষ্টে তাকিয়ে থাকলো সে। মানুষ আস্তে আস্তে বলল, হারিয়ে গেছে। হয়তো কেউ। বিড়বিড় করে কি বলবার চেষ্টা করে সে থামল। স্পষ্টত সে হাঁপাচ্ছিল। হারিয়ে গেছে মানে? কি হারিয়ে গেছে? চাপা দীর্ণ আর্তনাদের সুর হেনা চৌধুরীর প্রশ্নে। হাত দুটো মানুষের কাঁধে যেন আঁকড়ে বসে গেছে। মানুষ তার চোখের দিকে তাকিয়ে আছে, অস্পষ্ট। আবছা মুখটা, শ্বাস প্রশ্বাসের ঝাপটা আসছে মৃদু। দূরের বাতির মতো অন্ধকার ঝড়ের রাতে দুটো চোখ। আপনার সোনা চুরি হয়ে গেছে, কাঁপানো কণ্ঠস্বরে বলল সে। চুরি হয়ে গেছে? হ্যাঁ, ওই বাক্সে রেখে আমি বেরিয়েছিলাম বিকেলে। সন্ধ্যের অনেক পরে ফিরেছি। হয়তো হয়তো মনু কিংবা। তার গায়ের ওপর ঢলে পড়েছে হেনা চৌধুরী। নিঃশ্বাস।
দুহাতে তুলে শুইয়ে দিল বিছানায়। তারপর এতক্ষণ পরে বন্ধ সিলিং ফ্যানটা পুরো দমে খুলে দিল। ঘরে এমনিতেই যথেষ্ট হাওয়া বলে রাতের দিকে ফ্যান দরকার হয় না। তাছাড়া এখনো শেষ চৈত্রের হিম পদ্মা তীরাঞ্চলকে মথিত করে ফিরছে। বেশ ঠান্ডা লাগে। জলের জন্য দরজা খুলতেই নাক ডাকা থেমে গেল মল্লিক সাহেবের। পাশ দিয়ে বললেন, কে? মানুষ সাড়া দিল, আমি। মল্লিক সাহেব উঠে বসলেন। বাইরে আইব? ঘুম হয় না? কেমন কেমন লাগে যেন। তোমার মনু কই? ও তো বাড়ি চলে যায় রাত্রে। নগেন কই? অফিসের ওদিকে আছে নাকি গাড়িতে, দেখছি। রাও, হাত তুললেন মল্লিক সাহেব। আমি দেখছি। লোকটা চলে গেলে বেঁচে যায়। মানুষ চুপচাপ দাঁড়িয়ে রইল। খেয়ালি রাজেন মল্লিক জ্যোৎস্নায় গেট পেরিয়ে গিয়ে ওদিকে ষাঁড়ের মতো ডাকছে, নগেন, ও নগেন, গেলে কই? জিপ থেকে সারা এলো, রেডি স্যার। গাড়িটা বেরিয়ে গেলে নিঃশ্বাস ফেলে মানুষ বারান্দায় আলো জ্বালল। জল আনলো গ্লাসে। তারপর ঘরের দরজা বন্ধ করে টেবিল ল্যাম্পটা জ্বেলে দিল। জলের ঝাপটা দিতে গিয়ে দেখল হেনার চোখ খুলে তাকিয়ে আছে এবং নিঃশব্দে কাঁদছে। মানুষ কোনো কথা বলতে পারল না। হঠাৎ উঠে দাঁড়ালো। তারপর পাশের ঘর খুলে সাইকেল বের করলো। ঝড়ের মতো সাইকেলে ছুটে যাচ্ছিল মানুষ। মনুদের বাড়ি যাচ্ছিল। যেতে যেতে তার মনে হলো দারেশ গিন্নি হঠাৎ এসে পড়ায় তখন বাক্সে চাবি দিতেও কি ভুলে গিয়েছিল। স্পষ্ট স্মরণ করা কঠিন হচ্ছে। তালাটা টিপে লাগানো যায়। এখন খুলতে গিয়ে তালাটা যথারীতি লাগানো দেখেছে, অথচ ওগুলো চুরি গেছে। এর একটাই ব্যাখ্যা হয় যে দিনে তখন তালাটা লাগানো হয়নি, কিন্তু তার অনুপস্থিতিতে একা ছিল একমাত্র মনু। কাজে এ কাজ মনু ছাড়া কারোর দ্বারা হয়নি। মনু ছাড়া কেই বা তার বাক্সে হাত দিতে সাহস পাবে? মনুকে সামনে পেলে টুকরো টুকরো করে ফেলবে। এমনি হিংস্রতায় সে লাফ দিয়ে সাইকেল থেকে নামলো। ওদের ছোট ঘরখানা ঝড়ের মতো তছনছ করে দেবে এমন ভঙ্গিতে পা বাড়ালো। চড়া গলায় ডাকলো, মনু, মনু। কে? এতক্ষণে মনুর মায়ের সারা। দেশলাই জ্বালবার শব্দ। তারপর দরজা খুলে ঘর থেকে মনুর মা বেরিয়ে এলো। হাতে ঝাপসা একটা হেরিকেন। সেটা মুখের উপর তুলে চমকে উঠল সে। আপনি বাবা? হ্যাঁ, মনু কই? আকাশ থেকে পড়লো মনুর মা। মনু? মনু তো আসে নাই। মাখনের কইয়া পাঠাইছে রাত্রে আপনার বাড়ি কুটুম্বু থাকবে নাকি। নাই আপনার ওখানে? না, মাখন কই? কণ্ঠস্বর চাপা করে মনুর মা বলল, আই সকালে কইতেছিলাম না বাবা, সকল রাত্র পোলাটা ঘরে থাকে না, কই যায় কি করে। ওর পাশ দিয়ে ঘরে ঢুকলো মানুষ। এদিক ওদিক তাকিয়ে ফের বেরিয়ে এলো। মনু বা মাখন কেউ নেই। পিছনে মনুর মাকে অবাক করে ফেলে রেখে সে সাইকেলে চাপলো ফের। যাবে নাকি ভবেশ বাবুর কাছে? না, পাল্টা ঝামেলায় পড়ে যাবে। তাহলে কি করবে সে? অসহায় আর ক্ষুব্ধ মানুষ ঝড়ের মতো বুকে তোলপাড় ঝড় নিয়ে ফিরে আসছিল হাইওয়ের পথে। সকাল না হলে খুঁজে বের করা সম্ভব হবে না, কিন্তু আপাতত হেনা চৌধুরীর সামনে দাঁড়ানো তার পক্ষে বড় মর্মান্তিক আর দুঃসাধ্য। হয়তো সোনাটার মালিক হেনা নয়, নিমিত্তের ভাগী মাত্র। যার সোনা তার সামনে শূন্য হাতে যাবার ভয়েই হেনা মূর্ছিত হয়ে পড়েছিল। করুণায় মমতায় মানুষ বিচলিত হয়ে উঠল। এতক্ষণে সে স্পষ্ট বুঝল হেনাকে। সে তার মনের অনেকটা দূরে এগোতে দিয়েছে, অনেক বেশি দূরে। আর ফিরে যেতে বলার ক্ষমতা তার নেই। যা ছিল তাই দারুণ দুর্ঘটনায় কোথায় উবে গেছে। কত দাম ছিল ওই সোনার? সম্ভবত মানুষ সারা জীবনে রোজগার দিয়েও তার ক্ষতিপূরণ দিতে পারবে না। গেট খুলে এগিয়ে সাইকেলটা বারান্দায় রাখল সে। দরজা ভেজানো রয়েছে। ঠেলতেই খুলে গেল। ফ্যানটা বন্ধ। টেবিল ল্যাম্পটাও জ্বলছে না। কিন্তু যে থাকার সে ঠিকই আছে। উপুর হয়ে শুয়ে আছে বালিশে মুখ গুজে। খোপার চুল খুলে কোমর অবধি নেমেছে। কাপড় অসম্বৃত। মানুষের সারা পেয়ে ধুরমুর করে উঠে বসল। মানুষ পাশে বসে বলল, মনুরই কাজ। ও পালিয়েছে বোঝা গেল। এখন বুঝতে পারছি না কি করব। এত বেশি টাকাও তো আমার নেই।
মানুষ চুপ করল হঠাৎ। হেনা কোনো কথা বলল না। দুজনেই বেশ কিছুক্ষণ স্তব্ধ। রেডিয়াম দেওয়া টেবিল ঘড়ির ছোট কাঁটা 4-এর কাছে বড় কাঁটাটা 10 বেরোচ্ছে। বাইরের জ্যোৎস্না শেষবারের মতো সাদা হয়ে ফেটে পড়েছে। বাতাসের আলোড়ন কিছু কমল। এক ঝাঁক কোকিল ডাকলো দূরে কাছে। কাক ডেকে উঠেই চুপ করল। বাতাস শান্ত হয়ে আসতেই এতক্ষণে কোত্থেকে এলো কি ফুলের গন্ধ। ভারী মিঠে, বেশ কড়া, একটু ঝাঁঝালো হয়তো। ঘর ভরে গেল অভাবিত অকপট সুগন্ধে। তখন হেনা শুধু বলল, কি ফুল? মানুষ জবাব দিল না। হয়তো হাসনুহানা। দারেশবাবুর কোয়ার্টারের পাশে একটা গাছ আছে দেখেছিল। আলগোছে তার হাতটা হেনা তুলে নিল নিজের হাতে। আঙুল বোলাতে থাকলো হাতের তালুতে, যেন কররেখা অনুভব করছিল। তারপর ফের বলল, আপনাকে আমি বিশ্বাস করি। ক্ষয়ের স্তিমিত জ্যোৎস্না তোলপাড় করে পাখিগুলো ডাকতে লাগলো চারপাশে। হাসনুহানার কড়া গন্ধে ভরে উঠতে থাকলো বিষণ্ণ নিশ্চুপ ঘরটা। সারা শরীরের কোষে কোষে অনুশোচনা নিয়ে মানুষ মাথা নুইয়ে অপরাধীর মতো বসে রয়েছে। হেনা তার হাতটা তুলে নিয়ে কি বলছে কানে যায়নি। হঠাৎ মুখ তুলল সে, বলল, কি করব? হেনা অস্ফুট স্বরে হাসল। আর আমি বা কি করব? দুজনে ফের কিছুক্ষণ চুপ। তারপর মানুষ উঠে দাঁড়ালো, বলল, প্লিজ, যদি আমায় একটু সময় দাও, একবার চেষ্টা করে দেখি। হেনা শান্ত চোখ তুলে তাকালো। খড়ের গাদায় সূচ খুঁজতে বেরোবে? মানুষ চিন্তিত মুখে বলল, যদি মনুরা আবগারি বা পুলিশের হাতে ধরা পড়ে, আমার নাম ওরা করবেও। তার আগে যদি একটা কিছু করা যেত। কিছুই করা যাবে না। হেনা ওর হাত ধরে টানল। বসো। পৃথিবীটা ঝোঁকের মুখে যতটা ছোট ভাবছ তা নয়, বেশ বড়। তুমি কতটুকু দেখেছো জানি নেই, আমি অনেকখানি দেখেছি। আমরা পরস্পর তুমি বলছি। এতক্ষণ যেন টের পেয়ে মানুষ বিষণ্ণ হাসল। ফের বলল, তাই না? কিন্তু হেনা, আমি ভাবতে পারছি না তুমি কি করবে। তোমার কোনো পরিচয় আমি জানি না। এই ঘটনার ফলে তোমার কি শাস্তি হবে তার মাত্রাও অনুমান করা আমার পক্ষে দুঃসাধ্য। আমরা এখনো দুজনে একটা দেয়ালের এপার ওপার থেকে কথা বলছি। হেনা কপাল থেকে বিশ্বস্ত চুলের গোছা সরিয়ে দিয়ে বলল, তা নয়, আমি তোমায় দেখছি, তুমি দেখছো না। অন্ধকারে কতটুকুই বা দেখা যায় কালকে। তবে হেনা মুখ নামালো বলতে, তবে একদিন তো তোমার মতো আলোতেই ছিলুম। সেই নিয়ে এখনো কিছু বড়াই আছে বই কি। মানুষ চুপ করে ওকে দেখতে থাকলো। বিশ্বাস হচ্ছে না? হচ্ছে বলে মানুষ পাশে বসল। চাপা দীর্ঘশ্বাস ফেলে হেনা বলল, খুব বেশি দিন আগেও নয়, 2 বছরের তফাৎ মাত্র। এরই মধ্যে এত বদলে গেছি যে আয়নার সামনে দাঁড়াতে ভয় করে। কল্পনা করতে পারবে না, বাড়ির সবচেয়ে লাজুক মুখচোরা মেয়ে, গাড়ি চাপার ভয়ে যে রাস্তা পেরোতে চাইতো না, মাতাল গুন্ডার নাম শুনলে কাঠ হয়ে যেত সে। যাকে ঝড় জলের ভয়ে যে গাছটার নিচে মাথা বাঁচাতে এসেছিলুম, সেও তো ঝড় জলে কম ভিজল না। আমি এবার যাই। কোথায় যাবে? মানুষ ব্যস্ত হয়ে উঠল। হেনা ভুরু কুঁচকে বলল, যেখান থেকে এসেছিলুম। কিন্তু কিন্তু কি? মাথা কেটে নেবে? তা নয়, আমি আমি যে তোমার কাছে চোর হয়ে থাকলাম চিরদিনের মতো, তাতে কি আসে যায় তোমার? মনে মনে নিজে তো নিজেকে সৎ জানো। তুমি যদি না জানো, বলেছি তো তোমায় বিশ্বাস করি। যে তোমার মালিক, সে বিশ্বাস নাও করতে পারে। তাকে কিছু বলবো না। বলবে না? কি বলবে তবে? বলবো মালটা কেউ কেড়ে নিয়েছে, আমি মেয়ে, অবলা। হেসে উঠল হেনা। মানুষ উত্তেজিত কণ্ঠে বলল, তুমি হাসতে পারছো হেনা? পারছি বই কি। ঝড়জলের মধ্যেই যার পথ, বাজ পড়বে জানলেও তো তার কিছু করার নেই। হঠাৎ মানুষ হেনার হাত দুটো ধরে ফেলল। পাগলের মতো বলে উঠল, আছে, অনেক কিছু করার আছে। কেন তুমি এমনি করে নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলছো হেনা? কি পাবে তুমি? কেন এমন জঘন্য চোরের মতো পালিয়ে পালিয়ে বেড়াবে?
তোমার আত্মসম্মান বোধও কি থাকতে নেই? হেনা রুদ্ধ অথচ চেষ্টাকৃত হাসির চাপে নাড়া খেয়ে বলল, থামো থামো, বড্ড সেন্টিমেন্টাল মানুষ তুমি। মানুষ ক্ষুব্ধভাবে হাতটা ছেড়ে দিল, কোনো কথা বলল না। হেনা বলল, 2 বছর আগে তোমার মতো দয়ালু মানুষ পেলে কি করতুম জানি নে। আজ কিন্তু বড় সাজ যায়। মুখ ফেরালো সে। একটা উচ্ছ্বাস আচমকা এসে দমকা হাওয়া যেমন করে ফুলের গাছ নাড়া দেয়, হেনাকে যেন অস্থির করে দিয়েছে। 2 হাতে তার মুখটা ঘুরিয়ে দুটির করতলে তার গাল ধরে রেখে মানুষ নিষ্পলক তাকালো হেনার চোখের দিকে। এত কাছে যে পরস্পর শ্বাস প্রশ্বাসের তীব্র ঝাঁজ অনুভব করছে। মানুষ বলল, ছেলেবেলা থেকে আমার বন্ধুরা আমায় বলে সেন্টিমেন্টাল ফুল। পেনি ওয়াজ পাইমন্ড পুলিশের দলে। নিজের ইচ্ছের ওপর জোর কোনোদিনই খাটে না আমার। যা চাই করতে পারি নে। তা না হলে কি? জবাবে মানুষ আচমকা ওর শুকনো ঠোঁটে চুমু খেয়ে বসল। হেনা মুখটা সরালো না, ফের বলল, পাওনা গন্ডা কড়াই কড়াই শোধ করে নিচ্ছ বুঝি? হয়তো নিচ্ছি। আরও কিছু চাই না? মানুষ একটু সরে বসল, বলল, তোমায় আমি অপমান করতে পারি। এই কথা যদি বিশ্বাস করো তাহলে ধরে নাও শোনাও আমি লুকিয়ে রেখে মিথ্যে কথা বলছি। হেনা শান্ত কণ্ঠে বলল, এক্ষুনি আমায় চলে যেতে হবে। জানি না আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে কিনা। তবে যত আড়ালে থাকি মনে মনে জানবো। হঠাৎ চুপ করলো সে। কি জানবে হেনা? সব কথা কি ভাষাতে প্রকাশ করা যায়? মানুষ অধীর কণ্ঠে বলল, ভাষা শুধু মুখের কথাকেই নয়। বেশ বুঝতে পারছি এই ঘটনার ফলে তোমার জীবনে দারুণ দুঃখের দিন আসছে এবার। আর তার জন্য আমাকেই সারা জীবন দায়ী করে রাখবে না? হেনা বিকৃত কণ্ঠে জবাব দিল, এক কথা 1000 বার বলতে আমার ভালো লাগে না। আমি উঠি। কোথায় যাবে? বলেছি তো যেখান থেকে এসেছি, কলকাতা। আপাতত। তারপর জানি নেই। হেনার সঙ্গে সঙ্গে মানুষও উঠে দাঁড়ালো, বলল, চলো আমিও তোমার সঙ্গে যাব। তোমার দাদাকে সব বুঝিয়ে বলে আসবো। যেমন প্রকৃতির লোক উনি, আর যার মতোই হন, তোমার মতো নন। বুঝতে পারি, কিন্তু তাহলেও মানুষ তো। তাও দিব্যি দিয়ে বলার সাহস আমার নেই। বেশ, আমায় মেরে ফেলুক। প্রায়শ্চিত্ত করতে আপত্তি নেই। যে শাস্তি দেবেন নেব। তুমি খুব ছেলে মানুষ স্যার। কেন যে তোমার চাকরি হলো? হেনা স্বভাব মতো খিলখিল করে হাসল, অবশ্য বড় চেষ্টার হাসি। তারপর পা বাড়িয়ে বলল, আছি। মানুষও পা বাড়ালো, বলল, না আমিও যাব হেনা, একটু অপেক্ষা করো, সব গুছিয়ে নি। হেনা এবার তীব্র দৃষ্টে তাকিয়ে ঝাঁঝের সঙ্গে বলল, কেন তোমার অত বেয়ারা স্বাদ হলো বলো তো? মাতাল খুনে গুন্ডার আড্ডায় পা দিতে লজ্জা করবে না তোমার? সম্মান যাবে না? মানুষ চুপ করে দাঁড়িয়ে রইল। বাইরে যথেষ্ট আলো ফুটেছে, ভোর হয়ে আসছে। শান্ত ধূসর হয়ে উঠেছে সোনালি জ্যোৎস্নার রং। অনেক কথা তার বলতে ইচ্ছে করছিল, পারছিল না। সেই ক্ষোভে, সেই চাপা আবেগে সে অস্থির আর নিশ্চল। হেনা যেতে যেতে ঘুরল হঠাৎ, বলল, আমার অনেক কিছু তোমার অজানা রইল। ইচ্ছে করছিল সব বলি। অনেক দিনের জমানো অনেক কথা, যা কাকেও বলা যেত না, কিন্তু পারলুম না। কি লাভ হবে তাতে? অথচ চলে যেতে যেতে মনে হচ্ছে কি যেন হারালুম, পেয়েও পাওয়া হলো না। জীবনে হয়তো আর এ সুযোগ দ্বিতীয়বার আসবে না। বলতে বলতে ক্ষিপ্র হাতে ব্যাগ খুলে একটা ছোট্ট কার্ড এগিয়ে দিল সে। বলল, ইচ্ছে হলে এটা রাখতে পারো। আমার নাম ঠিকানা রয়েছে। যদি কখনো সুযোগ পাও খোঁজ নিতে পারো। তবে ওখানে থাকছি কিনা এখনো জানি না। গ্যারান্টি দিচ্ছি না কিন্তু। আমার বাইরে বাইরে যা পেশা, তাতে আমায় সবসময় গ্যারান্টির কথা বলতে হয়। ধরে নাও এও তেমনি। হাসল সে। মানুষ বালিশের নিচে থেকে মানিব্যাগটা বের করে বলল, ভুলে গিয়েছিলাম। এই জিনিসটা দেখো তো হয় না, তোমার নাকি? বহরমপুর কাছারি বাড়িতে এটা কুড়িয়ে পেয়েছিলাম সেই ঝড়ের রাতে সকালবেলা। মাথার কাঁটাটা হাতে নিয়ে হেনা বলল, হয়তো আমারই। গ্যারান্টি নেই কিন্তু। ফের হাসল সে। কেন রেখেছিলে বলো তো? শুধু স্মৃতি, নাকি ফের দেখা হবে ভেবেছিলে? মানুষ গলা ঝেড়ে জবাব দিল, কেন রেখেছিলাম তা মনে নেই। কাঁটাটা ফিরিয়ে ওর হাতে গুঁজে দিল হেনা।
বলল, থাক না আছে, আজকাল তো আংটি বদলের প্রথা নেই, নয়তো করে ফেলতুম। দেখ, আমি তো মাথার কাঁটা দিলুম, কাঁটার নাকি জ্বালা আছে, তুমি একটা কিছু দেবে তো? মানুষ দুপা এগিয়ে হেনার মুখটা দুহাতে ধরে চুমু খেল, তারপর ছেড়ে দিল। বলল, দিলাম। হেনা যখন মুখ ফেরাচ্ছে, স্পষ্ট চোখে জল। মানুষ দাঁড়িয়ে রইল, কারণ কিছু করার নেই। এবং তারপর হনহন করে চলে যাচ্ছে হেনা চৌধুরী। ভোরের আলোয় পৃথিবীতে বড় শান্তি, সেই শান্তিকে মারিয়ে চলে যাচ্ছে। কিন্তু মানুষ মনে হলো কোনো পবিত্রতা তাতে কলুষিত হচ্ছে না বিন্দু মাত্র। পৃথিবীতে যত পাপই থাক, মানুষের হৃদয়ে বড় পবিত্র বস্তু। কার্ডটা হাতে তুলে সে দেখল হেনা চৌধুরী, রিপ্রেজেন্টেটিভ, সরোজিনী ট্রেডিং এজেন্সি, ঠিকানা কলকাতার। অন্য ঠিকানা তার বাসস্থানের, কলকাতাতেই, তবে শহরতলি মনে হলো। সম্ভবত জায়গাটা দমদমের ওদিকে কোথাও। পুরো 24টি ঘন্টার প্রচণ্ড ঝড়, তার প্রক্ষোভ আপাতত বাইরে বাইরে প্রশমিত, কিন্তু ভিতরের মেঘলা বিষণ্ণতাটুকু রয়ে গেছে। শরীর দুর্বল বোধ হচ্ছিল। কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকতে থাকতে মানুষ কখন ঘুমিয়ে পড়েছিল। দরজা হাট করে খোলা, বেলা বেড়েছে, বাইরে পৃথিবী উজ্জ্বল রোদে ঝলমল করছে। চোখ খুলতেই সে দেখল দুর্বা বারান্দা থেকে সবে নামছে। মানুষ ডাকবে ভাবছিল, ডাকল না। গেটের কাছে বেয়ারা সতীশকে দেখা যাচ্ছে। বাড়ি থেকে ফেরার পর সতীশের কথা যেন ভুলেই গিয়েছিল, কিংবা স্যারের অনুপস্থিতির অজুহাতে সতীশও কেটে পড়েছিল কোথাও। এই ক্রোধে মানুষ ধুরমুর করে উঠে বসল। উষ্ণ কণ্ঠে সতীশকে ডাকতেই দুর্বা ফিরেছে। হাসি মুখে এগিয়ে এলো ফের। ঘুমোচ্ছিলে দেখে ডাকিনি। বৌদি কোথায় গেলেন? ফেরেননি বুঝি রাত্রে? না, বলে মানুষ বাইরে এসে দাঁড়ালো। সতীশের দিকে তাকাতেই সতীশ করুণ মুখে ভিজে বেড়ালের মতো গুটিয়ে গেছে। মানুষ বিরক্ত কণ্ঠে বলল, কোথায় যাও সব না বলে? দরকার মতো পাইনি কাউকে। কি যে করো কিছু বুঝি না। আগে স্যার বাড়ি থেকে হঠাৎ টেলিগ্রাম পেয়ে এবার হাসতে হলো মানুষকে, কারণ দুর্বাকেও হেনার সম্পর্কে একই কৈফিয়ত দেবার কথা সে ভাবছিল। বলল, ঠিক আছে, মনু নেই, তুমি রান্না করতে পারো? সতীশ বহুদিন এই সুযোগটার জন্য মনে মনে অপেক্ষা করছে, মুখ ফুটে বলতে সাহস পায়নি। নতুন এসো, একে ছেলে মানুষ, তাই অদ্ভুত চরিত্রের লোক। আপিসের লোককে দিয়ে নিজের কাজ করাতে চায় না। সত্যি বলতে কি, মনুর ওপর সতীশের হিংসে বড় কম ছিল না। হোটেলে তাকে পয়সা খরচ করে খেতে হয়। সাহেবের রান্না করার ভার পেলে সামান্য মাইনে পুরোটাই বেঁচে যায় একজন গরিব মানুষের। সুতরাং সে কৃতার্থ চিত্তে তক্ষুনি কিচেনের দিকে দৌড়ে গেছে। এবার মানুষ দুর্বার দিকে ফিরে চাপা গলায় বলল, মেজাজ দেখে রাগ হয়েছে বুঝি? সে কথা সত্যি। দুর্বা কোন ফাঁকে পালাবে ভাবছিল। এবার হালকা মনে হেসে বলল, না, সাহেব সুবোধের মেজাজ আমি অনুমান করতে পারি। চেহারা দেখেই তো মনে হচ্ছে ভীষণ কিছু হয়ে গেছে। ঘুমোননি নাকি সারা রাত? মানুষ একটুখানি অন্যমনস্ক থেকে বলল, হ্যাঁ হ্যাঁ, তোমার কলেজ নেই আজ? 8টা তো বেজে গেল, যাবে না? না। দুর্বা মাথা দোলালো। মা যাবেন কোন দেবতার থানে পুজো দিতে, নিপুর মানত আছে। মা বাবা সম্পত্তি পাহাড় দিতে হবে তো। দুর্বার সঙ্গে কথা বললে কেন কে জানে মানুষের মনটা বেশ হালকা হয়ে ওঠে। মেয়েটি বেশ সপ্রতিভ, ভদ্র। মানুষ নির্বিকার বলল, তোমার বৌদি থাকলে বেশ হতো, ওকে নিয়ে সময় কাটাতে। আমিও হয়তো আজ থাকছি না সারাদিন, জঙ্গিপুর যাব ভাবছিলাম, কিন্তু ওদিকে হঠাৎ এক কাণ্ড হয়ে গেছে। তোমার বৌদি চলে গেলেন ভোরের ট্রেনে বাপের বাড়ি। শ্বশুর মশাই বেশ সুস্থই ছিলেন, হঠাৎ শরীর খারাপের টেলিগ্রাম। মানে বুড়ো মানুষদের যা হয়, স্ট্রোক হয়েছে, বাথরুমে পড়ে গেছেন। গলগল করে একরাশ মিথ্যে বলতে গিয়ে সে দেখল বেশ ভালোই লাগছে। দুর্বা বলল, আপনারও যাওয়া উচিত ছিল তাহলে। একা পাঠালেন ওকে, কি ভাববে ওরা? মানুষ শুধরে দিল সঙ্গে সঙ্গে, একা? পাগল নাকি? মনু, মনুও গেছে সঙ্গে। দুর্বা চমকে গিয়ে বলল, মনু গেছে মানে? এই ভোরবেলা মনুকে দেখেছিলাম। মানুষ লাফিয়ে উঠল, মনুকে? কোথায়? ওই তো রাস্তার উপর দাঁড়িয়ে ছিল, আমায় দেখেই চলে গেল।
ঠিক দেখেছ? বারে, দিন দুপুরে স্পষ্ট দেখলাম, চোখে চশমা পরি নিয়ে, জানেন তো। মানুষ বারান্দায় সাইকেলের দিকে এগোলো। কি আশ্চর্য! দুর্বা বলল, আচ্ছা লোক জুটিয়েছেন, বললেন সঙ্গে যেতে, যায়নি। ওদিকে বেচারা একা, হয়তো কি দুর্ভাবনায় ভুগেছেন। শিগগির স্টেশনে খবর নিন। এক ঝটকায় সাইকেলের সঙ্গে প্রায় গেট ভেঙে বেরিয়ে মানুষ সাইকেলে উঠেছে। দপ্তরের গোডাউন এলাকার চৌহদ্দির পাশে গিয়ে তারপর থেমেছে। মনু যদি ওটা চুরি করে থাকে, এখনো এখানে ঘুরঘুর করছে কেন? ওদের বাড়ি গিয়ে পাত্তা পাওয়া যাবে না, এটা ঠিকই। চিন্তিতভাবে সে ফের একটু এগোলো। স্টোর অফিসের বারান্দা থেকে ইসমাইল দৌড়ে আসছে। ইসমাইল বেড়ার ওপর থেকে বলল, ভাঙা কালভার্টের ওদিকে যাবেন কি স্যার? না, তুমি যাও। যাচ্ছি। অফিসে আসবেন তো আজ? হয়তো। অনেকগুলো কাগজপত্র সই করার অভাবে পাঠানো যাচ্ছে না স্যার, খুব জরুরি। মানুষ নামল। গেট খুলে দিল দারোয়ান। মনমোহন কেরানি সকালেই যথারীতি অফিস খুলেছে। চেয়ারে বসে মানুষ বলল, ইসমাইল, কাজের দিকে পড়ে যাবে, একটা জরুরি কথা শোনো। মনু আজ আসেনি। ও কোথায় খুঁজে বের করতে পারলে ধরে নিয়ে এসো। ইসমাইল উদ্বিগ্ন মুখে বলল, ধরে আনতে হবে? কেন স্যার, কিছু চুরি করেছে নাকি? হ্যাঁ। কি স্যার, টাকা পয়সা? মানুষ সোজা তাকিয়ে জবাব দিল, ঠিক তাই। ওকে যেভাবে পাও খুঁজে বের করো ইসমাইল। আমার যথা সর্বস্ব ও চুরি করেছে। ইসমাইল বেরোলো। ওর ওপর আস্থা রাখা যায়। এখানে খাতিরও আছে অল্প বিস্তর। হঠাৎ মাথার ভিতর ঝিলিক দিয়ে উঠল মানুষের। মালটা কি নিয়ে যেতে পারেনি মনু? তাই এখনো ঘুরঘুর করছে এখানে। সর্বনাশ! মানুষ ভোরের দিকে ঘুমে নিঃসার হয়ে পড়েছিল। ভাগ্যিস দুর্বার সঙ্গে মনুর দেখা হয়ে যায়, হয়তো লুকোনো মাল নিরাপদে নিয়ে পালাতে পারত। হ্যাঁ, এটা নিশ্চিত যে মনু ওটা তাড়াতাড়ি কোথাও হাতের কাছে লুকিয়ে রেখেছিল। ক্ষিপ্র হাতে কাগজগুলো সই করে মানুষ বলল, আসছি। তুমি ভাই আমার গাড়ির ফাইলটা বের করে রাখো। আমার আসতে দেরি হলে বাসায় পাঠিয়ে দিও। আচ্ছা, একটা কথা মনে পড়ে গেল, স্টক ভেরিফিকেশন হচ্ছে কবে? মনমোহন বলল, মল্লিক সাহেবের ইচ্ছে স্যার। ডেট তো ওভার হয়ে গেছে গতকাল। কি আশ্চর্য, কাল রাত্রে উনি আমার বাসায় ছিলেন। শুনেছি, মনমোহন বলল। স্যার, এবার আমার সেই অ্যাপ্লিকেশনটা হবে বলে মানুষ বেরিয়ে গেল। সাইকেলে চেপে একেবারে পুনশ্চ কোয়ার্টারে। প্রথমে রান্নাঘর থেকে তল্লাশ শুরু করতে হবে। কিন্তু সতীশ গেল কোথায়? রান্নাঘরে দরজা খোলা, উনুনও ধরায়নি। একটা কুকার অবশ্যই আছে, সেটাই কি দোষ হয়েছে? জ্বাললে হঠাৎ ফটাস করে অদ্ভুত শব্দ হয়ে নিভে যায়। আগাগোড়া জ্বলতে থাকে বিপজ্জনকভাবে। ফেরার পথে একটা নতুন কুকার আনবার কথা ছিল, খেয়াল নেই। এখানেও পাওয়া যায়, সতীশকে এক্ষুনি পাঠাতে হবে। ভাবতে ভাবতে মানুষ রান্নাঘরটা প্রায় তছনছ করে ফেলল। অল্প স্বল্প আসবাব মাত্র। ছোট্ট একটা চৌবাচ্চার মতো আছে, তাতে কয়লা রাখে মনু। দেশলাই জেলে সেখানে একরাশ কালো কয়লা ছাড়া কোনো হদিশ মিলল না। দুটো মাত্র ঘর, আর বাথরুম ল্যাট্রিন, না, কোথাও নেই। ঘরের আশেপাশে বিস্তর ঝোপঝাড় ফুলের গাছ রয়েছে। তন্ন তন্ন সর্বত্র খুঁজে হতাশভাবে বারান্দায় দাঁড়াতেই দেখল এতক্ষণে সতীশ ফিরছে। মানুষ বলল, কি ব্যাপার, সব খুলে রেখে কোথায় গিয়েছিলে? সতীশ একটু চমকে উঠল যেন, হয়তো মানুষের চোখের ভুল। ওর আন্তা হাসিটাও কেমন শুকনো দেখালো। বলল, জ্বালানি কাঠ আনতে গেলাম, দারোয়ান কেড়ে নিলে স্যার। আমি আপনার নাম করে বললাম, তাও ব্যাটার কি আস্পর্ধা। বিস্মিত মানুষ ধমকে বলল, কাঠ আনতে গিয়েছিলে, এদিকে চৌবাচ্চা ভর্তি কয়লা, কি ব্যাপার কি তোমাদের? ঢোক গিলে সতীশ বলল, তাই নাকি? আমার পোড়া চোখের দোষ স্যার, কি করে জানবো বলুন? রান্নাঘরে তো কোনোদিন উঁকিও মারেনি। তাই বলে তুমি ওখান থেকে কাঠ আনতে গিয়েছিলে? ইডিয়েট কোথাকার, কি ভাবে ওরা? মানুষ তেড়ে এলো। যত সব মিথ্যুক আর বাজে বদমাইশ নিয়ে আমার কারবার। এমন মেজাজ এসো সাহেবের কোনোদিন দেখা যায়নি। সতীশ কাচুমাচু মুখে রান্নাঘরে ঢুকতে যাচ্ছিল। মানুষ তাকে বলল, একটা কুকারের দাম কত? তা জানি না স্যার। কি জানো তুমি? বলে মানুষ ঘরে ঢুকে বালিশের নিচে থেকে মানিব্যাগ নিল। একটা 10 টাকার নোট হাতে দিয়ে বলল, এক্ষুনি বাজারে গিয়ে নতুন কুকার আনো, তেল পুড়ে আনবে।
শিগগির, আর থলে নিয়ে যাও, বাজারটা করে আনবে। টাকা নিয়ে সতীশ চলে গেল। মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণ বারান্দায় পায়চারি করল। তারপর আকাশ পাতাল ভাবতে ভাবতে পোশাক বদলে তোয়ালে সাবান নিয়ে টিউবওয়েলের দিকে গেল। স্নান করা দরকার। ভীষণ মাথা ঘুরছে, চোখ জ্বালা করছে, কানের ভিতর সবসময় আবছা ট্রেনের হুইসেল যাচ্ছে শোনা। হেনা চৌধুরী এতক্ষণ কত দূর গেল কে জানে। নিজে অফিসার না হলে অনায়াসে নিঃসংকোচে এই কয়েক একর পরিমিত স্থান কড়া পাহারা দেওয়া যেত, কিন্তু তা সম্ভব নয়। আবার কোনো বিশেষ বিশ্বাসী হাতের কাছে থাকলে তাকে সব জানানো সঙ্গত হতো, সেই বরং কড়া নজর রাখত। দেখা যাক। এক ভুতুরে কাণ্ডের মধ্যে পড়া গেল দেখা যাচ্ছে। বেচারা হেনা চৌধুরী, আফসোসে মনটা অস্থির হচ্ছে ক্রমাগত। শেষ অবধি কি ভাববে কে জানে। হাজার হোক মানুষের মন বড় অবুঝ, যুক্তির ধার সবসময় ধারে না। হেনা কি ভাববে? আলতো দুটো নিবিড় চুমুর সোহাগ দিয়ে অতগুলো দামি জিনিস হাতি নিল চালাক চতুর একটি মানুষ। ও কি সত্যি সত্যি বিশ্বাস করেছে মানুষকে? হয়তো এর জন্য বেচারাকে ওর চাকরি তো খোয়াতে হবেই। প্রাণে না মারা পড়ে। কত সময় কাগজে খবর বেরোয়, অজ্ঞাতনামা যুবতীর লাশ পাওয়া গেছে। হয়তো ট্রেনের কামরায় বাক্সবন্দি ছিন্ন বিচ্ছিন্ন শরীর, হয়তো কোথাও ঘাসের মাঠে, জলের গভীরে, কোথাও না কোথাও। শিউরে উঠেছিল মানুষ। দুপুরে ভালো করে খেতে পারল না। খিদে যথেষ্ট ছিল। সতীশ রাধেও খাসা, তবু সব বিস্বাদ লাগছিল। খাওয়ার পর বারান্দায় চুপচাপ বসে রইল সে। চোখ ভরে ঘুম নামছিল, তবু উপায় নেই। ইসমাইল এখনো ফেরেনি। ও যা লোক, সারা লালগোলা শহর তোলপাড় করে খুঁজবে মনুকে। সম্ভবত একা নয়, সাঙ্গপাঙ্গদেরও লাগিয়ে দিয়েছে। সতীশ বেরিয়ে গেছে কাজের অজুহাতে। স্টোর এলাকায় তাকে ঢুকতে দেখা গেছে। এসব কি প্রকৃতির মানুষ! জেনে শুনেও লোকটা বুদ্ধুর মতো কাঠ আনতে গিয়েছিল ওখানে। কোনো মানে হয়? অনেক পুরানো তক্তা বা কাঠ অবশ্য আছে স্তূপীকৃত। রাস্তার পাশে অনেক গাছ কেটে ফেলতে হয়, পথের অসুবিধা সৃষ্টি করার দরুন কিংবা মুড়ে শুকিয়ে গেলে। কোনোটা ওখান থেকেই নিলাম হয়, বাকিটা স্টোর থেকেও নিলাম হয় অনেক সময়। অবশেষে ইসমাইল এলো। মনুকে ধরতে পারিনি, তার টিকিটাও দেখা যায়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে এখানেই আছে। রাত্রের দিকে চেষ্টা করবে আবার। বরং পুলিশে খবর দিলেই সবচেয়ে সুবিধে হয়। পুলিশ? মানুষ বললে না, থাক। একটা কথা বলি শোনো ইসমাইল, মনু টাকা পয়সা চুরি করেছে ঠিকই, তবে নিয়ে পালাতে পারেনি। আশেপাশেই কোথাও লুকিয়ে রেখেছে মনে হচ্ছে। অনেক টাকা তো। না, নিচে খুঁজে লাভ নেই। তুমি বরং একটা ব্যবস্থা করো, এই জায়গাটার উপর কড়া নজর রাখো। আমিও রাখছি। কিন্তু বিকেল, তারপর সন্ধ্যা নেমেছে। রাস্তার ওপর ইসমাইল সঙ্গের মতো ঘুরছে। এখানে মানুষ ঘুম তাড়াচ্ছে সারাদিন। দুজনেই সং হয়ে গেছে অবশ্য। তেমন কিছু লক্ষ্য করা গেল না। অতঃপর রাত্রিকাল। এইবার যত ভয়ের কথা। তবে ইসমাইল কাজের মানুষ, সে আশ্বস্ত করলে মানুষ নিশ্চিন্তে ঘুমোতে গেল। ঘুম অবশ্য এলো না। খিদে যেন একসময় ছুটে যায়। ঘুমের ব্যাপারও তাই। মানুষ অবিশ্রান্ত হেনা চৌধুরীর কথা ভাবছিল। এখন কি করছে সে? যেখানেই থাক, ঘুমোতে যে পারছে না এটা অবধারিত। সেও কি মানুষের কথা ভাবছে? আস্তে আস্তে এই তন্ময়তার মধ্যে হেনার জন্য সমবেদনায় কাতর মানুষের মনে একটা অপরূপ কাকুতি জেগে উঠেছিল। মনে হচ্ছিল বড় ভুল হয়ে গেল কোথায়। তাকে ধরে রাখবার সাহস হলো না কেন? মিথ্যে পরিচয়টা সত্য হলেই বা কি ক্ষতি ছিল? অনেক রাতে মানুষ নিজের মনে হেসেছে, সশব্দে হেসেছে। হেনাকে সে ভালোবেসে ফেলেছে। হেনার কথা ছাড়া আর কোনো কথা অর্থবহ মনে হচ্ছে না তার। না, এটা দেহের কাকুতি নয়। যদি বা সারাদিন থেকে এখনো অবধি দুটি ঠোঁটে হেনার ঠোঁটের স্পর্শ, তার শ্বাস প্রশ্বাসের আবছা গন্ধ এবং সব মিলিয়ে একটা বিচিত্র স্বাদ এখনো কামড়ে ধরে আছে, তবু ঠিক দেহের দিক থেকে নয়, মনের দিকেও আরো টানতে গিয়ে তন্ময়তার মধ্যে মানুষ বারবার দেখছে তার বুকে একটি অশ্রু ভেজা বিষণ্ণ নরম মুখ, আশ্রয় ভিক্ষু। তারপর হেনাকে যেন দুহাতে পাগলের মতো জড়িয়ে ধরে ঘুমের অগাধ জলে নেমেছে মানুষ। সরোজিনী ট্রেডিং এর সেলস প্রতিনিধি হেনা চৌধুরীর খোঁজে অতি শীঘ্র তার একবার কলকাতা যাওয়া ভারী দরকার।
আগে তার বাসার ঠিকানায় খোঁজ নেবে, না থাকলে তার কোম্পানিতে। এই ইচ্ছাটা বিচিত্র স্বপ্নের বুদবুদ কাটতে কাটতে ঘুমের গহন জলাশয় বরাবর আলোড়িত করছিল। দরজায় করাঘাতের শব্দে হঠাৎ ঘুম ভেঙে গেল। ইসমাইল ডাকছে। ব্যাপার কি? মনু ধরা পড়েছে নাকি? বাইরে খুব কাছেই হল্লা হচ্ছে। দরজা খুলতেই ইসমাইল বলল, একটু জাগাতে হলো স্যার, সতীশকে ওদিকে মেরে আধমরা করে ফেলেছে। সতীশকে? কেন? মানুষ এক লাফে বাইরে এলো। দারোয়ানের দোষ নেই, চিনতে পারেনি। রাত দুপুরে সতীশ স্টোরের বাউন্ডারিতে ঢুকে কাঠ সরাচ্ছিল। কাঠ সরাচ্ছিল কেন? কে জানে কেন? মার খেয়ে তো মরার মতো পড়ে রয়েছে। এখন কি করা যায় বলুন স্যার? শার্টটা গায়ে দিয়ে পায়ে স্লিপার গলিয়ে হন্তদন্ত হয়ে মানুষ বেরোলো। চাবি দিতে ভুলল না দরজায়। গিয়ে দেখলো সতীশ সত্যি চুপচাপ পড়ে রয়েছে। মাথা থেকে রক্ত গড়িয়ে কানের পাশ আর গলাটা রাঙিয়েছে। মরে যায়নি তো? দারোয়ানে কোনো দোষ নেই। সতীশকে হাসপাতালে পাঠিয়ে হঠাৎ চমকালো মানুষ। ইচ্ছে করছিল ইউরেকা বলে চেঁচিয়ে ওঠে, পারল না। ইসমাইলের টর্চটা কেড়ে নিয়ে বড় বড় ঘাসের জঙ্গলে পাগলের মতো দৌড়লো। পিছনে ইসমাইল। মাজা করা কাঠের স্তূপের উপর ঘাস আর আগাছার জঙ্গল। মানুষ ব্যস্ত কণ্ঠে বলল, হাত লাগাও ইসমাইল, মেক হেস্ট, মামাল এখানেই আছে। দুজনে কাঠ সরতে থাকল। মাত্র সামান্য কয়েকখানা তক্তা। প্রথমে ইসমাইলই দেখতে পেয়েছে। এই যে গেঞ্জির বাক্স স্যার। বাঘের মতো লাফ দিয়ে ওকে সরিয়ে সাবধানে সদ্যজাত শিশুর মতো বুকে তুলে নিল মানুষ। বলল, হ্যাঁ, ওতে আমার টাকা আছে, টাকা আর গয়না। ব্যাংকে রাখবো বলে বাড়ি থেকে এনেছিলাম। বাবা একা মানুষ, কখন চুরি হয়ে যায়। শিশুর মতো হাসি মানুষের মুখে, চোখে জল উপচে আসছে। ইসমাইল কপালে হাত ঠেকিয়ে বলল, খোদার ইচ্ছা, হকের ধন যাবে কোথায়? হকের ধন, সত্যের সম্পদ, বেড়ে বলেছে ইসমাইল। সে বুঝতে পারছে না একথা শুনে এসো সাহেবের এত উদ্ভ্রান্ত হাসিরই বা কি আছে। আজ রাত্রেই মানুষ কলকাতা যাবে। 4টের পর একটা ট্রেন আছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।